Good evening and welcome to all of you on our EduMantra platform. আশা করি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। তো তোমরা যারা জয়েন করেছো আজকে EduMantra যে নতুন করে জেনারেল স্টাডিজ এর উপর একটা কোর্স ওপেন করতে চলেছে, তার ব্যাপারে কিছু ফ্রি ডেমো ক্লাস তোমাদেরকে দেওয়া হয়েছে। তো যারা জয়েন করেছো তারা তো জানোই, এবং যারা EduMantraর সাথে পূর্ব পরিচিত তারা জানো যে EduMantra এতদিন এবং এখনো পর্যন্ত শুধুমাত্র সিভিল সার্ভিস এবং স্পেশালি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS এর জন্যই কিন্তু কোচিং প্রোভাইড করতো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এমন অনেক অ্যাসপিরেন্টস রয়েছে যারা সিভিল সার্ভিস ছাড়াও, যেহেতু এটা একটা লেন্দি লং টার্ম প্রসেস ওয়েস্ট বেঙ্গল সিভিল সাউন্ড সার্ভিসের। আসছে না। সবাই শুনতে পাচ্ছো আমার কথা? না, সাউন্ড প্রবলেম। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তুমি শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমি সবাইকে রিকোয়েস্ট করব মোটেই যে সাউন্ড আসছে না। দেখো, তোমার যে ডিভাইস থেকে তুমি ক্লাস করছো তার কিছু প্রবলেম হতে পারে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যতক্ষণ আমি কথা বলছি তোমরা যদি প্লিজ মাইক্রোফোন আর ক্যামেরাটা অফ করে রাখো। ক্লাসের পরে তোমাদের সাথে আমি ইন্টারাকশন করব। তো চলো, বলছিলাম এডুমান্ত্রা এখনো অব্দি সিভিল সার্ভিসের জন্য কোচিং দিলেও আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে, এমন অনেক অ্যাসপিরেন্ট আছে। তুমি প্লিজ, যার আনমিউট করা আছে সে মিউট করে দাও আর ক্যামেরাটা একটু অফ করে দাও। তো আমরা এডুমান্ত্রা কেন স্পেশাল, এডুমান্ত্রা কিভাবে পড়ানো হয়, এবং সিভিল সার্ভিস ছাড়াও কেন এখন আমরা জেনারেল স্টাডিজের অন্যান্য যে কম্বাইন্ড যে পরীক্ষাগুলো হয়ে থাকে, তোমরা জানো স্টেট লেভেলে এবং সেন্ট্রাল লেভেলে এমন অনেক পরীক্ষা হয়ে থাকে এবং সেগুলোর জন্য প্রচুর অ্যাসপিরেন্টস রয়েছে। তাই তাদের কথা মাথায় রেখে আমরা এই আদার্স যে পরীক্ষাগুলো তার জন্য জেনারেল স্টাডিজের কোর্সটা শুরু করতে চলেছি। তো এই ডেমো ক্লাসগুলো এই জন্যই রাখা যে তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের সাথে আমরা যাতে এইটা আলোচনা করতে পারি যে কিভাবে আমরা সাবজেক্ট গুলোকে অ্যাপ্রোচ করব এবং আমাদের পড়ার ওয়েটা ঠিক কি রকম হবে, যাতে আমরা খুব ইজিলি সাবজেক্ট গুলোকে নিজেদের গ্রিপে নিতে পারি। এবং তোমরা যদি লাস্ট কয়েক বছরের কোশ্চেন প্যাটার্ন ফলো করো, তাহলে তোমরা দেখবে যে সিভিল সার্ভিস নয়, আদার্স যে পরীক্ষাগুলো সেগুলো, তার যে কোশ্চেন প্যাটার্ন সেখানে একটা চেঞ্জ এসছে। অর্থাৎ আগে আমরা দেখেছি একটা গতানুগতিক বা চিরাচরিত ওয়েতে আমরা পড়লে পরে কিন্তু সেখানে ক্র্যাক করা পসিবল ছিল, রাইট? তো এই যে একটা সাজেশন ধরে পড়া বা শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে যাওয়া বা ছোট একটা জিকে বুক নিয়ে তাতে যে ইনফো আছে সে কটা পড়ে চলে যাওয়া, এইভাবে কিন্তু এখন আর সাকসেস পাওয়া যাচ্ছে না। কারণ কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কোশ্চেন কিছুটা কনসেপচুয়াল কোশ্চেন হচ্ছে। অর্থাৎ তোমাকে কোনো একটা টপিকে শুধু মাথা পা হাত পা জেনে গেলে হবে না, তার ওভারঅল যে যে কনসেপ্টটা লুকিয়ে রয়েছে, অর্থাৎ ইন ডেপথ আমাদের সেই জিনিসটা ডিটেলে জানতে হবে। তাহলেই কিন্তু এখন যেরকম কোশ্চেন হচ্ছে সেখানে আমরা সাকসেস পেতে পারি। তো সিভিল সার্ভিসের ক্ষেত্রে অনেক ডেপথে পড়তে হয় সাবজেক্ট গুলো। তো এখানে অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে তার আরেকটু আমরা বলতে পারি বিলো স্ট্যান্ডার্ডে। তো তার জন্য জেনারেল স্টাডিজ আমাদের এতটা ডেপথে পড়তে না হলেও আমাদের কিন্তু মূল যে কনসেপ্ট গুলো, মেইন যে কনসেপ্ট গুলো সেগুলো জানতেই হবে। আর এডুমান্ত্রায় প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা টিচাররা ক্লাস নেন এবং সবকটা সাবজেক্টই এখানে ইন ডেপথ কিন্তু ডিসকাশন হয়ে থাকে। তো আরো কিছু ফিচার্স তোমাদেরকে বলি ছোট্ট করে, যে এই যে ইনডেপথ যে কনসেপচুয়াল ক্লাসেস সেটা তো তোমরা পাবেই। আর এই যে একটা কঠিন পরিস্থিতি এই সময় চলছে, তার জন্য আমরা সবাই জানি যে আমরা ঘরবন্দি রয়েছি, বাইরে বেরোতে পারছি না। তাই আমাদের পক্ষে অফলাইন যে ইন্টারাকশন বা অফলাইন যে ক্লাসেস সেগুলো আপাতত বন্ধ রয়েছে। কিন্তু পড়াশোনা তো থামিয়ে গেলে চলবে না, তাই জন্য আমরা অনলাইন ক্লাসের মাধ্যমেই আপাতত আমাদের নলেজ গ্যাদার করতে থাকি। তাহলে এই যে কনসেপচুয়াল যে ক্লাস তো তোমরা পেলে অবশ্যই, কিন্তু কতটা তোমরা বুঝতে পারলে সেটা তো টেস্ট করতে হবে। তাই প্রত্যেকটা ক্লাস এখানে যেদিন যে সাবজেক্টের ক্লাস হয় তার নেক্সট যে ক্লাস থাকবে সেখানে কিন্তু ক্লাস টেস্টও নেওয়া হয়। সেই ক্লাস টেস্টে থেকে তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমরা যেগুলো পারলে না বা তোমাদের মনে যেগুলো ডাউট এলো সেগুলো নিয়েও কিন্তু ডাউট ক্লিয়ারিং একটা সেশন আমরা রাখি। এবং প্রত্যেক ক্লাসের শেষে তোমাদের জন্য 15 মিনিট হোক 8 ঘন্টা হোক একটা ইন্টারাক্টিভ সেশন, তোমাদের যা কিছু বক্তব্য আছে
সেদিন যা পড়া হচ্ছে তার সম্বন্ধে, সেই টপিক সম্বন্ধে সেই সব কিন্তু আমরা আলোচনা করি। তাহলে এই ক্লাস টেস্ট ছাড়াও তোমরা পাবে যে প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা টপিক যখন শেষ হচ্ছে এভরি সাবজেক্টে, তারপরে সেই চ্যাপ্টারের ওপর একটা মক টেস্ট, যেগুলো তোমাদেরকে আরো কনফিডেন্স লেভেল বাড়াবে এবং তোমরা বুঝতে পারবে পরীক্ষা দিলে যে তোমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছো এখন, কতটা তোমরা পড়েছো আর কোন কোন পার্ট তোমাদের উইক রয়েছে, কোন দিকে আমরা আরেকটু নজর দেবো সেগুলো। এছাড়াও আরেকটা সমস্যা অনলাইন ক্লাসে অনেকেই ফেস করছে, যে সেটা হচ্ছে যে সময় ক্লাস রাখা হচ্ছে, অনেকেই অনেক প্রফেশনের সাথেও যুক্ত, এমন অনেক ওয়ার্কিং প্রফেশনালসও আছে যারা অন্যান্য এক্সাম আরো দিচ্ছে এবং তার জন্য পড়াশোনা করছে। তো যে সময় ক্লাস থাকে সেই সময় হয়তো তারা অ্যাটেন্ড করতে পারে না, সেটা যে কারণেই হোক, সেটা অফিসিয়াল হোক বা পার্সোনাল প্রবলেম হোক। তাই জন্য কিন্তু আমাদের এই এডুমান্ত্রার সবকটা ক্লাস রেকর্ড করা হয়, এবং কেউ যদি কোনো কারণে, এমনকি অনেকে ইন্টারনেট ইস্যুস এর জন্যও সেই সময় জয়েন করতে না পারলে, পরে কিন্তু তারা সেই রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিতে পারে। তো আমিও এডুমান্ত্রায় অনেক দিন ধরে পার্সোনালি পড়াচ্ছি এবং আমি জিওগ্রাফি সাবজেক্টে নিয়ে এখানে পড়াই। তো তোমাদের এই জেনারেল স্টাডিজ এর কোর্সেও আমি জিওগ্রাফি নিয়েই কিন্তু আলোচনা করব আমরা সবাই একসাথে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তাহলে আজকে যে টপিকের ওপর ডেমো ক্লাস, আমরা তার উপর ফোকাস করি। তাহলে জিওগ্রাফি, তো ডেমো ক্লাস আজকে যারা জয়েন করেছো খুব ভালো কথা, তোমরা দেখো কেমন লাগলো তোমাদের, অবশ্যই জানাবে কমেন্ট করে ক্লাসের শেষে। তো এছাড়া আরো 3টে সাবজেক্টের ডেমো ক্লাস কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে, সেটা তোমরা পাবে সেকেন্ড, এটা তো জুন মান্থ কাল থেকে পড়ে যাচ্ছে, তো 2nd জুন, 4th জুন অ্যান্ড 6th জুন, এই 3 দিনও ডেমো ক্লাস রয়েছে। সেকেন্ডে তোমরা ইংলিশ পাচ্ছ, 4th-এ তোমরা কনস্টিটিউশন বা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটি, এবং 6th-এ তোমরা পাচ্ছ হিস্ট্রি। তো তোমাদের যদি ডেমো ক্লাস ভালো লাগে আজকে, তোমরা অবশ্যই এই ডেমো ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো, এবং আরো যে সমস্ত সিরিয়াস অ্যাসপিরেন্টস রয়েছে তাদেরকেও অবশ্যই বলো যে জয়েন করতে, এবং নলেজ সবসময় আমাদের বিতরণ করা উচিত, তাই তো? তাহলে আমাদের নিজেদের নলেজ আরো বাড়ে। তো লেটস টক অ্যাবাউট জিওগ্রাফি টুডে। তো জিওগ্রাফি আমরা ছোটবেলাতে স্কুলেও পড়েছি, জিওগ্রাফি, রাইট? জিওগ্রাফি সাবজেক্ট আমাদের ছিল। তো জিওগ্রাফি বলতে আমরা ঠিক কি বুঝি, এবং আমাদের এইখানে কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা ঠিক কতটা জিওগ্রাফি আমাদের পড়তে হবে এবং কিভাবে আমরা পড়বো। তো আজকে ডেমো ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বলতে পারি যে এই সাবজেক্টের জন্য আজকে একটা ইন্ট্রোডাকশন ক্লাস জিওগ্রাফিতে। তো চলো আমরা একটুখানি কি কি আমাদের পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেই নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। তাহলে প্রথম কথা যদি আমরা বলি যে জিওগ্রাফিতে তো পড়বো ঠিক আছে, কিন্তু ঠিক কি পড়বো, কিভাবে পড়বো আর কোথা থেকে পড়বো। তাহলে কি পড়বো মানে হোয়াট টু লার্ন। তাহলে আমাদের কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে মেনলি ফোকাস করা হয় আমাদের দেশ, আমাদের মাদারল্যান্ড ইন্ডিয়া এবং ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর। তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি মেনলি আমাদেরকে পড়তে হবে, এবং তার সাথে আমরা যে স্টেটে বসবাস করি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধেও আমাদের কিছুটা জানতে হবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড স্পেশাল প্রেফারেন্স অন ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওভারঅল এই জিওগ্রাফিটা পড়তে হবে। এবার তোমরা বিভিন্ন বইতেই, জিওগ্রাফি বইতে যদি প্রথমেই খোলো তাহলে কন্টেন্ট বা সূচিপত্রে দেখতে পাও যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। তা অনেকে কনফিউজ, অনেকের আবার জিওগ্রাফি মাথায় ঢোকে না যে এতগুলো চ্যাপ্টার পড়তে হবে। তাহলে এটাই আর একটু তোমাদেরকে সিম্পল করে দিই, জিওগ্রাফিকে কিন্তু এত আলাদা আলাদা ভাবে ডিফাইন করা যায় না। তাহলে জিওগ্রাফি মানে কি এটা আমাদের প্রথম জানতে হবে। তাহলে জিওগ্রাফি মানে কি না, জিওগ্রাফি মানে আমরা বলতে পারি যে স্টাডি অফ আর্থ। এখানে জিও ওয়ার্ডটা মিনিং হচ্ছে আর্থ। তাহলে আর্থের ওপর যে স্টাডি করা তাকেই আমরা বলি জিওগ্রাফি। তাহলে জিওগ্রাফি আর্থকে স্টাডি করতে গেলে মেনলি আমরা একে দুটো পার্টে ব্রডলি ডিভাইড করতে পারি, যে আর্থের ঠিক কি কি স্টাডি করব। না, প্রথম কথা আর্থের কথা বললেই আমাদের একটা আর্থের ইন্টিরিয়ার রয়েছে, একটা আর্থের এক্সটিরিয়ার রয়েছে। আর্থের এক্সটিরিয়ার বলতে আমরা আর্থের ওপরে যা কিছু দেখতে পাই, আর্থের সারফেসে যা কিছু দেখতে পাই, সেখানে ল্যান্ডমাস দেখতে পাই আর ওয়াটার বডি দেখতে পাই। আমরা জানি যে পৃথিবীতে আমাদের 3 ভাগ জল, 1 ভাগ স্থল।
তাহলে এই যে 1 পার্ট ল্যান্ড মাস আর 3 পার্ট ওয়াটার বডি, এইটাই কিন্তু আমরা আর্থের সারফেসের উপর দেখতে পাই। আর যদি আর্থের ইন্টেরিয়ারে যাই তাহলে সেখানে অন্য জিনিসপত্র দেখতে পাই। তা আমরা তো আর্থের ইন্টেরিয়ারে বেশিটা করি না ইন্টারাকশন, সেই জন্য আমরা আর্থের সারফেসের ওপরের যা কিছু রয়েছে সেটাকেই মেনলি জিওগ্রাফির মধ্যে স্টাডি করব। এখানেও আবার দুটো পার্টে আমরা ডিভাইড করতে পারি, যে ফিজিক্যাল ফিচার্স বা ফিজিক্যাল প্রপার্টি অফ আর্থ, আরেকটা হচ্ছে যে ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা অ্যান্ড ফনা অ্যাক্রস ইট। তাহলে এই দুটো যে ওভারঅল স্টাডি, তাকে আমরা বলি জিওগ্রাফি। আমি আরেকটু ভেঙে বলি তোমাদের সুবিধার জন্য, যে ফিজিক্যাল প্রপার্টি অফ আর্থ বলতে কি বোঝায়। এই যে আমরা বললাম যে আর্থের সারফেসে দু টাইপের জিনিস আমরা দেখতে পাই, একটা হচ্ছে ল্যান্ড মাস, মানে বিভিন্ন যে কন্টিনেন্ট গুলো রয়েছে, এবং আরেকটা হচ্ছে ওয়াটার বডি। আর এই যে ওয়াটার বডি, এই যে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার আমাদের আর্থের সারফেসে রয়েছে, এর ম্যাক্সিমামটাই কিন্তু কিরম ধরনের ওয়াটার, ফ্রেশ ওয়াটার না স্যালাইন ওয়াটার? না, ম্যাক্সিমাম যেহেতু ওশান আর সি রয়েছে তাই জন্য স্যালাইন ওয়াটার কিন্তু ম্যাক্সিমাম। ফ্রেশ ওয়াটার এর রিজার্ভ কিন্তু আর্থের সারফেসে খুবই অল্প রয়েছে। ফ্রেশ ওয়াটারের রিজার্ভ আমরা কি কি পাই না, আর্থের সারফেসের ওপর যত স্নো বা গ্লেসিয়ার রয়েছে সেগুলো কিন্তু সোর্স অফ ফ্রেশ ওয়াটার। এছাড়া আরেকটা ফ্রেশ ওয়াটারের সোর্স হচ্ছে রেনফল বা স্নোফল, যেটাকে ওপর থেকে যা কিছু আর্থের সারফেসের ওপর নেমে আসে তাকে আমরা বলে থাকি প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন যা কিছু আর্থের সারফেসে ওপর থেকে নেমে আসে। তাহলে এই প্রেসিপিটেশনের মধ্যে আমরা দুটো ফর্ম বলতে পারি, একটা হচ্ছে রেন আর একটা হচ্ছে স্নোফল। তাহলে এই রেনফল যখন হয় সেটা কিন্তু অবশ্যই ফ্রেশ ওয়াটার হয়ে থাকে। তাহলে এইটুকু ফ্রেশ ওয়াটার সোর্স ছাড়া আর কিন্তু আর্থের সারফেসে পুরোটাই যে ওয়াটার বডি রয়েছে সেটা স্যালাইন ওয়াটার। তো এই ফিজিক্যাল প্রপার্টি গুলোকে আমরা তিনটে পার্টে যদি ভাগ করি, তাহলে একটা আমরা ল্যান্ডমাস বা কন্টিনেন্ট নিয়ে কথা বলছি, তাকে বলা হয় যে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার অর্থাৎ আর্থের সারফেসে যত ল্যান্ডমাস রয়েছে তাদের নিয়ে যে পড়াশোনা, এবং সেই সমস্ত কিছুকে বলা হয় লিথোস্ফিয়ার। তো এরপরে আমরা দেখলাম ওয়াটার বডিও রয়েছে। ওয়াটার বডি যা কিছু রয়েছে আর্থের সারফেসের ওপর তাকে আমরা একসাথে একটা ওয়ার্ডে হাইড্রোস্ফিয়ার বলে থাকি, এবং এতেই আর্থের সারফেস কমপ্লিট। বাকি আমরা জানি কি না, আর্থের চারিদিকে আমাদের একটা গ্যাসিয়াস কিছু মেটেরিয়াল এক জায়গায় হয়ে রয়েছে, যাকে আমরা বাংলায় বায়ুমণ্ডল বলে থাকি, ইংলিশে যাকে অ্যাটমসফিয়ার বলে থাকি। কেন আর্থের চারিদিকে অ্যাটমসফিয়ার রয়েছে? তার কারণ আর্থের সেন্টারের দিকে আর্থ সমস্ত জিনিসকে অ্যাট্রাক্ট করে, অর্থাৎ একটা আমরা যেটাকে বলে থাকি অভিকর্ষজ টান বা অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। সেই জন্য কিন্তু যে সমস্ত গ্যাসিয়াস ম্যাটার গুলো রয়েছে সেগুলো আমাদের আর্থের চারিদিকে ঘিরে রয়েছে। তাহলে আমরা মেনলি ফিজিক্যাল প্রপার্টি যা আর্থের নিয়ে পড়াশোনা করি সেখানে লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার আর অ্যাটমসফিয়ার নিয়ে আলোচনা করে থাকি। মেনলি এই তিনটে জিনিস। দেখো, লিথোস্ফিয়ারের মধ্যে তোমাদের আরো স্পেসিফিক্যালি ভেঙে দিলে, আমরা যেহেতু ল্যান্ডমাস নিয়ে কথা বলছি তাই ল্যান্ডমাসের ওপর যা যা আমরা দেখতে পাই সেগুলো নিয়ে যা পড়াশোনা করতে হবে। অর্থাৎ সব জায়গার ল্যান্ডফর্মস কিন্তু সেম নয়। কোথাও আমরা মাউন্টেন্স দেখতে পাই, কোথাও আমরা হিলস দেখতে পাই, প্ল্যাটু দেখতে পাই, কোথাও প্লেন ল্যান্ড দেখতে পাই। তো এই সমস্ত কিছু লিথোস্ফিয়ারের আন্ডারে পড়ে। হাইড্রোস্ফিয়ারের মধ্যে আমরা যেহেতু দেখেছি ওয়াটার বডি, তাই ওয়াটার বডি হোক, ওশান হোক, সি হোক, সেগুলোকে ওপর থেকে কনসিডার করলে হবে না, তাদের নিচে কি রয়েছে অর্থাৎ সি ফ্লোর কি, তার যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো নিয়ে যে পড়াশোনা সেটাও আমাদের হাইড্রোস্ফিয়ারের আন্ডারে পড়ে। এবং অ্যাটমসফিয়ার তোমরা বুঝতেই পারছো, যা সমস্ত কিছু ফেনোমেনা আমাদের বায়ুমণ্ডলে হয়ে থাকে, মেনলি আমরা যে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট নিয়ে পড়াশোনা করি সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা। ঠিক আছে, তাহলে এইটা মেনলি আমাদের আর্থের ফিজিক্যাল প্রপার্টি যেগুলো আমাদের পড়তে হয়, জানতে হয়। এবং তার সাথে আমরা যে দেখি আরেকটা কি জিনিস জিওগ্রাফির মধ্যে পড়ে সেটা হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা অ্যান্ড ফনা মানে কি না, ফ্লোরা মানে হচ্ছে যত গ্রিন জিনিসপত্র আছে, যাকে বাংলায় আমরা উদ্ভিদ বলে থাকি,
অর্থাৎ যত রকমের ভেজিটেশন আছে এই সমস্ত কিছুকে আমরা একটা ওয়ার্ডে বলে থাকি ফ্লোরা। অ্যান্ড ফনা মানে হচ্ছে যত কিছু লিভিং ক্রিয়েচার্স, অ্যানিম্যালস, মানে ক্রিয়েচার্স বলতে পারি আমরা এক কথায়। তাহলে এই যে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস ওভারঅল যে আর্থের সার্ফেসের উপর ছড়িয়ে রয়েছে তাদেরকে নিয়ে পড়াশোনা করা। তো এটা খুবই ইন্টারডিপেন্ডেন্ট। এই সেকেন্ড পার্টটা প্রথম পার্টটার উপর ডিপেন্ডেন্ট। কিভাবে না, আমরা দেখছি যে এই যে ফিজিক্যাল যে প্রপার্টি গুলো, যেটা ল্যান্ডফর্মের কথাই বলো বা ওয়াটার বডি বা ক্লাইমেট অ্যাটমসফিয়ারের কথাই বলো, তো সেটা আর্থের সার্ফেসে সব জায়গায় সমান নয়। আর্থ কেন, তোমরা যদি ইন্ডিয়ার রেসপেক্টে দেখো তাহলে ইন্ডিয়াতেও কিন্তু ওভারঅল অ্যাক্রস দ্য ইন্ডিয়া আমরা বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম পেয়ে থাকি, তাই তো? নর্থে আমরা হিমালয় পাই, সাউদার্ন ইন্ডিয়াতে আমরা ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, মাউন্টেন রেঞ্জ পাই। আমরা যেমন ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র প্লেনস পাই। আমরা রাজস্থানের ওয়েস্টার্ন সাইডে থর ডেজার্ট পাই। তো এছাড়াও বিভিন্ন অনেক প্ল্যাটু পাই আমরা ইন্ডিয়ার মাঝে। তাহলে এই যে ডিফারেন্ট টাইপের ল্যান্ডফর্ম, এই ডিফারেন্ট টাইপের ল্যান্ডফর্ম এবং বিভিন্ন জায়গায় ক্লাইমেট বা ওয়েদার কিন্তু সেম থাকে না। তাহলে এই ডিফারেন্ট ক্লাইমেটিক কন্ডিশন এবং ডিফারেন্ট যে ফিজিক্যাল বা ফিজিওগ্রাফি আর্থের, তার ওপর ডিপেন্ড করেই কিন্তু এই ওই জায়গার ফ্লোরা এবং ফনা কি কি পাওয়া যেতে পারে সেটা কিন্তু ঠিক হয়। তাহলে এই যে ওভারঅল স্টাডি, একেই আমরা বলে থাকি জিওগ্রাফি। তাহলে আমাদের তো এত কিছু আমরা পড়বো কি পড়বো না সেটা আমরা মেনলি আমাদের সিলেবাসে রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি। তাহলে আমরা মেন ফোকাসটা করব ইন্ডিয়ার ওপর, এবং ইন্ডিয়াতে আমরা যে সমস্ত যা কিছু দেখতে পাই, সেটা ল্যান্ডফর্ম হোক বা যা কিছুই হোক, ক্লাইমেট হোক, রিভার্স হোক, এগ্রিকালচার হোক, মিনারেল হোক, সেই সব কিছুর ওপর মেনলি ফোকাস করব। তার সাথে সাথে আমাদের ওয়ার্ল্ডের কিছু ফেমাস, কিছু লার্জেস্ট, কিছু স্মলেস্ট, এরকম কিছু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট বিজিয়েস্ট, হাইয়েস্ট, লোয়েস্ট, এরকম কিছু জিনিস জানতে হবে। এবং মেনলি যে সমস্ত ফিচার বা ল্যান্ডফর্ম গুলো আমরা ইন্ডিয়াতেও দেখতে পাই, আমরা সেটা ওয়ার্ল্ডে অন্য জায়গায় কি দেখতে পাই সেটাও আমাদের জানা দরকার। তো এগুলো একটা, যতই তুমি কনসেপ্ট পড়ে যাও, একটা ইনফরমেটিভ যে কোশ্চেন, ইনফরমেশন বেসড যে কোশ্চেন, কোথায় কি রয়েছে, কোথায় কি পাওয়া যায়, কোথায় কি তৈরি হয়, সেই জিনিসগুলো কিন্তু জেনারেল নলেজের মধ্যে পড়ে। তো সেই নলেজটা বাড়ানোর উপায় শুধুমাত্র বই নয়, তোমরা যত আনুষঙ্গিক জিনিসপত্র নাড়াচাড়া করবে, যত চোখ কান খোলা রাখবে, তত তোমাদের সেই যে জিকে পার্টটা, জেনারেল নলেজ যেটা, সেটা জিওগ্রাফি রিলেটেড হোক বা আদার্স অন্য সাবজেক্ট রিলেটেড হোক, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে তোমাদের কাছে বাড়বে, তোমাদের যে নলেজটা সেটা। আমরা অবশ্যই ক্লাসে কিছু আলোচনা করব, কিছু ইনফরমেশন, কিছু ডেটা নিয়ে, যেগুলো পরীক্ষার অ্যাঙ্গেল থেকে খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসেও, অনেকবার আগে এসছে। কিন্তু তাছাড়া এই ইনফরমেটিভ পার্টটা কিভাবে তোমরা তৈরি করবে সেটা তোমাদের বলে দিচ্ছি। আর মেনলি এডুমান্ত্রা ক্লাস ফোকাস করে কিন্তু কনসেপ্টের ওপর, আর মেইন যে কনসেপ্ট কোনো একটা জিনিসের পেছনে লুকিয়ে রয়েছে তার ওপর। এটা কিন্তু সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই সেম। তাই জিওগ্রাফিতেও আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো চলো, আমরা প্রথমে আলোচনা করছিলাম যে কি পড়বো। চলো, জিওগ্রাফি নিয়ে অনেক কথা বললাম, তাহলে ইন্ডিয়ার রেসপেক্টে আমরা যদি বলি যে আমাদের মেনলি যে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, সেখানে আমরা প্রথমেই তাহলে কি পড়বো, ইন্ডিয়ান ফিজিওগ্রাফি। তাহলে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি বলতে বললাম ইন্ডিয়ার ওপর যে ডিফারেন্ট ল্যান্ডফর্মস পাওয়া যায় সেগুলোকে সম্বন্ধে জানতে হবে। শুধু কোথায় কি আছে, কার কোন মাউন্টেনের হাই পিক কোনটা, কোন প্ল্যাটু কোন স্টেটে রয়েছে, এইটুকু নয়। আমাদের জানতে হবে যে যে জায়গায় যে জিনিসটা পাওয়া যায় সেটা সেখানেই তো পাওয়া যায় না, তো কেন সেটা সেখানেই হলো, তার পেছনে হিস্ট্রি কি, তার পেছনে কারণ কি ছিল। আর যত তোমরা কোনো একটা জিনিস বা মানে জাস্ট আমাকে কেউ কিছু বললো আমি চোখ বুজে মেনে নিলাম, এটা না করে যদি তোমরা সেই জিনিসটার পেছনে যুক্তি খোঁজার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে, আরো বেশি নলেজ বাড়বে ওই জিনিসটার উপর। তো সেইভাবেই আর কি কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হবে, এবং সেটাই আমরা ক্লাসে ক্লিয়ার করব। ক্লাস যদি ভালো করে করো, রেগুলারলি করো, তাহলে কিন্তু তোমাদেরকে আলাদা করে বাড়িতে এই টপিকটা পড়তে হবে না, সেই দিন সেই সময় ক্লাসেই তৈরি হয়ে যাবে, রাইট? তাহলে এই যে ফিজিওগ্রাফি, এটা যেমন আমাদের মানে এই যে ফিজিক্যাল প্রপার্টি যা যা আমরা পড়বো, তার মধ্যে শুধু ফিজিওগ্রাফি আসে না, তার মধ্যে রিভার্স এবং লেকস অর্থাৎ ওয়াটার বডি যা কিছু রয়েছে সেগুলোকেও আমাদের পড়তে হবে, যাকে আমরা একসাথে ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম বলে থাকি। এছাড়া দেখো, তাহলে লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার রিলেটেড হয়েছে, অ্যাটমসফিয়ার রিলেটেড আমাদের তাহলে পড়তে হয় ইন্ডিয়ান ক্লাইমেট। ইন্ডিয়ান ক্লাইমেট পড়তে হবে।
তাহলে মেনলি এই চ্যাপ্টার গুলো কিন্তু আমরা ইন্ডিয়ার ওপর যে ফিজিক্যাল যা কিছু হয়েছে তা এবার বারবার এই যে ফিজিক্যাল বা এগুলো এদের আর কি ইনবিল্ড প্রপার্টি বলতে পারো, মানে অন্য কোনো এই যে ভেজিটেশন বা হিউম্যান অ্যাক্টিভিটি বা অন্যান্য অ্যানিমালস তাদের কিন্তু কোনো হাত নেই এই জিনিসগুলোর ওপর। কোনো একটা জায়গার ফিজিওগ্রাফি কেমন, সেখানে ড্রেনেজ প্যাটার্ন কিরম, সিস্টেম কিরম, কতটা কি রিভার ফ্লো করছে, কোন দিকে ফ্লো করছে, বা সেখানকার ক্লাইমেটিক কন্ডিশন কিরম, ঠিক আছে, এগুলো কিন্তু আর্থের ইনবিল্ড প্রপার্টি। সেই জন্য আমরা যা ইন্ডিয়া রেসপেক্টে বললে ইন্ডিয়ার, তাই জন্য কিন্তু এগুলো আমরা ফিজিক্যাল প্রপার্টির মধ্যে ধরি। তাহলে এর উপর ডিপেন্ড করে এবার তোমরা এই যে অনেক চ্যাপ্টার দেখো না জিওগ্রাফির, এই চ্যাপ্টার গুলো আসলে কিছুই না, আমরা জাস্ট ভাগ ভাগ করেছি পড়ার সুবিধার জন্য। কিন্তু যখন কোনো একটা জায়গার জিওগ্রাফি সম্বন্ধে আমরা আলোচনা করি, তখন কিন্তু সেই জায়গার ওভারঅল যে জিওগ্রাফি তার কথা বলা হয়। কোনো জায়গার জিওগ্রাফি বলতে শুধু সেখানে মাউন্টেন আছে আর কি কি রিভার আছে বললে হয় না। তাহলে সেখানে মাউন্টেন হোক, মাউন্টেন মানে কি ধরনের রক দিয়ে তৈরি, সেই রক ফরমেশন জানতে হবে। এবং ফিজিওগ্রাফির সাথে এই যে ড্রেনেজ সিস্টেমের খুব সুন্দর একটা রিলেশন রয়েছে, সেটার কথা বলছি। তো এবং সেই জায়গার এই যে বলছিলাম যে ক্লাইমেট হোক বা এই সবকিছুই আমাদের মেনলি যে জানতে হবে, তার মধ্যেও ফিজিওগ্রাফিটা ইম্পর্টেন্ট। কেন ফিজিওগ্রাফি ইম্পর্টেন্ট না, ফিজিওগ্রাফির কথায় আসতে গেলে তোমাদের দু ধরনের, যে আমাদের অ্যাটলাস যেখান থেকে আমরা ম্যাপ দেখি আর কি, হ্যাঁ জিওগ্রাফি। তো এই যে ম্যাপ, এই ম্যাপ কিন্তু দু রকমের হয় তোমরা দেখবে, একটাকে আমরা বলে থাকি পলিটিক্যাল ম্যাপ, আরেকটাকে আমরা বলি ফিজিক্যাল ম্যাপ। তো এই যে ফিজিক্যাল ম্যাপ, সেখান থেকে কিন্তু ফিজিওগ্রাফি আমরা ম্যাপ থেকে আইডেন্টিফাই করতে পারি। আর পলিটিক্যাল ম্যাপ থেকে আমরা কি দেখি না, সেখানে মেনলি এই যে ডিস্ট্রিক্ট, স্টেট বা কান্ট্রি, এদের যে বর্ডার গুলো বা কতটা এদের এরিয়া, কি এদের বাউন্ডারি, নেবারিং কান্ট্রি বা ইম্পর্টেন্ট সিটি টাউন, এই সমস্ত গুলো লোকেট করে থাকি আমরা পলিটিক্যাল ম্যাপে। পলিটিক্যাল ম্যাপে অনেক রকম কালার দেওয়া থাকে, ব্রাইট কালার, যাতে আলাদা আলাদা ভাবে ডিস্টিংগুইশ করা যায় একটা থেকে আরেকটা। কিন্তু ফিজিক্যাল ম্যাপে যে কালার গুলো থাকে তার কিন্তু অনেক মিনিং রয়েছে। তো ফিজিক্যাল ম্যাপ যেটা, সেখানে আমরা মেনলি কি দেখে থাকি বললাম না, সেখানে আমরা ল্যান্ডফর্ম কোথায় কিরকম সেটা ওই কালার দেখে ম্যাপ থেকে বুঝতে পারি। তো ল্যান্ডফর্ম বুঝতে গেলে আমাদেরকে কোনো একটা জায়গার স্লোপ, এলিভেশন বা অল্টিটিউড, এগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। কি কি না, স্লোপ কতটা রয়েছে, এলিভেশন কতটা রয়েছে, বা সি লেভেল থেকে তার পারপেন্ডিকুলার হাইট কতটা রয়েছে। সি লেভেল থেকে পারপেন্ডিকুলার হাইট যখনই আমরা মাপি, তখন তাকে আমরা অল্টিটিউড বলে থাকি। তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের ম্যাপ থেকে বুঝতে হবে, এবং সেই জন্য ডিফারেন্ট কালার দিয়ে এক্সপ্রেস করা থাকে, কালার গুলোর মিনিং আছে। তো যে ম্যাপ থেকে আমরা এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারি, তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা এক কথায় বলে থাকি রিলিফ। কোনো একটা জায়গার রিলিফ কিরকম, কোনো একটা জায়গার রিলিফ বলতেই সেই জায়গার যে এলিভেশন, অল্টিটিউড, স্লোপ কোন দিকে কতটা, সেটা আমরা বুঝতে পারবো। তো যে ম্যাপ থেকে আমরা, বা এই যে রিলিফ যে ম্যাপের মধ্যে এক্সপ্লেন করা থাকে কালার দিয়ে, তাকে আমরা বলে থাকি টোপোগ্রাফি। তাহলে ইন্ডিয়ান টোপোগ্রাফি বলতে আমরা কি বুঝবো না, ইন্ডিয়ান টোপোগ্রাফি বলতে বোঝাচ্ছে যে ইন্ডিয়ার ল্যান্ডমাসের ওপর বিভিন্ন ধরনের যে ল্যান্ডফর্ম রয়েছে, তাদের রিলিফ কোন জায়গায় কিরকম, সেটা এক্সপ্রেস করাকেই বা সেটার উপর স্টাডি করাকেই আমরা বলে থাকি টোপোগ্রাফি। তাহলে এই টোপোগ্রাফি, তো ইন্ডিয়ার তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে, তাহলে কে পাবলিশ করে টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া? টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কোন অর্গানাইজেশন পাবলিশ করে? সার্ভে অফ ইন্ডিয়া, রাইট, সার্ভে অফ ইন্ডিয়া। আর এই সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে দেরাদুনে, রাইট। আর দেরাদুন দেরাদুন। তোমরা সবাই জানো যে উত্তরাখণ্ড স্টেটের ক্যাপিটাল হচ্ছে দেরাদুন। তো আমরা পলিটিক্যাল ম্যাপ নিয়ে তো জিকে, জেনারেল নলেজ, কিন্তু আমরা মেনলি পড়াশোনা করব এই ইন্ডিয়ান টোপোগ্রাফির ওপর। তাই আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া এটাও ভালো করে চিনতে হবে, অর্থাৎ ইন্ডিয়াকে ওপর থেকে বুঝতে হবে ইন্ডিয়ার কোন জায়গায় কিরম ল্যান্ডফর্ম রয়েছে, তাই জন্য কোন দিকে কতটা স্লোপ তৈরি হয়েছে। তো কালার গুলোর কথা একটু বলে দিই, যে ফিজিক্যাল ম্যাপে বা টোপোগ্রাফিক্যাল ম্যাপে যে কালার গুলো আমরা দেখতে পাই,
তোমরা দেখবে যে ব্লু, এই ব্লু কালারটা তো যেখানে যেখানে ওয়াটার বডি রয়েছে সেখানে দেখা যায়, কিন্তু যত লাইট ব্লু হবে তার মানে সেই জায়গায় ডেপথ কম, যত ডার্ক ব্লু হবে সেই জায়গায় ওয়াটার বডি ডেপথ তত বেশি। তাহলে এইভাবে আমরা বুঝতে পারি ওয়াটার বডি দেখে কোন জায়গাটায় কতটা ডেপথ রয়েছে। তোমরা যদি ইন্ডিয়ার কোস্ট লাইনের আশেপাশে বা যে কোনো ল্যান্ডমাসের কোস্ট লাইনের আশেপাশে দেখো, তাহলে তোমরা দেখবে যে ব্লু কালারটা অনেক লাইট, তার মানে সেই জায়গায় ডেপথ কম। যত আমরা কোনো একটা ওশান বা সি এর মধ্যিখানের দিকে যাব, আরো ভেতরের দিকে যাব, তত কিন্তু এই ডেপথটা আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে, সেই জন্য ব্লু কালারটাও আরো ডার্ক দেয়া থাকে। তেমনি ল্যান্ড মাসের ওপর যদি আমরা দেখি, তাহলে আমরা সাধারণত যে প্লেন রিজিয়ান বলতে যেমন আমাদের নর্থ ইন্ডিয়ান প্লেন, যেটা ইন্দাস গঙ্গা ব্রহ্মপুত্র রিভার তার সেডিমেন্টস ডিপোজিশন করে এই প্লেনটা বানিয়েছে। এবং আমরা জানি এই প্লেনটা খুবই উর্বর এবং ফার্টাইল প্লেন, তাই এখানে প্রচুর পরিমাণে আমরা ন্যাচারাল ভেজিটেশন এবং তার সাথে সাথে এগ্রিকালচারও খুব সাপোর্ট হয়। এবং প্লেন ল্যান্ড বলতেই কি বোঝায় না, সেটা অলমোস্ট সি লেভেলের সাথে একই লেভেলে রয়েছে। এই প্লেন ল্যান্ডকে যেখানে যেখানে ফার্টাইল প্লেন ল্যান্ড, সেগুলোকে আমরা জেনারেলি ম্যাপে, টোপোগ্রাফিক্যাল ম্যাপে গ্রিন কালার দিয়ে ডিনোট করে থাকি, যেহেতু সেখানে এগ্রিকালচার এবং ভেজিটেশনটা হয়ে থাকে। কিন্তু যদি এমন কোনো জায়গা হয় প্লেন ল্যান্ড, কিন্তু সেখানে রেনফল একেবারেই হয় না বলে সেখানে ডেজার্ট তৈরি হয়েছে, তাহলে সেই ডেজার্টকে আমরা ইয়েলো কালার দিয়ে ডিনোট করি তো ফিজিক্যাল ম্যাপের মধ্যে। তো এই ইয়েলো কালার যেমন ডেজার্টকে ডিনোট করে, এই ইয়েলো থেকে আস্তে আস্তে ডার্ক ইয়েলো এবং সেখান থেকে লাইট ব্রাউন, এবং যত আস্তে আস্তে ডার্ক ব্রাউন কালার হবে তার মানে তার অল্টিটিউড আস্তে আস্তে ইনক্রিজ করছে। তোমরা দেখবে যে ডেজার্ট থেকে প্ল্যাটু রিজিয়নে যে কালার হয় তার থেকে হিলসে আরো ডার্ক কালার, তার থেকে মাউন্টেন যেখানে রয়েছে সেখানে আরো ডার্ক ব্রাউন কালার। তো এইভাবে আমরা কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে এলিভেশন এবং কোথায় কি রয়েছে অর্থাৎ রিলিফ এক কথায় বলতে গেলে আমরা কিন্তু স্টাডি করতে পারি। তো এই রিলিফ স্টাডি করাটা বা ফিজিওগ্রাফির ক্ষেত্রে এই টোপোগ্রাফি যে স্টাডি করা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে ইন্ডিয়ার রেসপেক্টে যদি দেখি, ইন্ডিয়ান ফিজিওগ্রাফি আমরা যত ভালো করে বুঝতে পারবো, যত ভালো কনসেপ্ট তৈরি হবে, তার ওপর কিন্তু ডিপেন্ড করে আছে বাকি আদার্স যত চ্যাপ্টার আমাদের জিওগ্রাফিতে রয়েছে বা তোমরা যেটা দেখতে পাও চ্যাপ্টার ওয়াইজ, সেইগুলো আমরা সবটা একসাথেই পড়বো, কারণ আমাদের কাছে জিওগ্রাফি মানে একটাই সাবজেক্ট, একটাই চ্যাপ্টার, কোনো একটা জায়গার সম্বন্ধে ডিটেলে স্টাডি করা, রাইট? তাহলে আমি মোটামুটি বোঝাতে পেরেছি যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ কিভাবে আমাদের চিনতে হবে, কারণ মেনলি আমরা এই যে ফিজিক্যাল প্রপার্টি গুলো তার পেছনে যে কনসেপ্ট লুকিয়ে আছে সেগুলো নিয়েই কিন্তু আমরা ক্লাসে পড়াশোনা করব। তাহলে কেন এত ইম্পর্টেন্ট রিলিফ জানা, টোপোগ্রাফি? কারণ আমরা কি জানি না, ওয়াটার, জল কোন দিকে ফ্লো করে, উঁচু থেকে নিচুর দিকে ফ্লো করে। যে আশেপাশে রিজিয়নের মধ্যে সব থেকে নিচু জায়গা যেটা রয়েছে, সব থেকে ঢালু যেটা নিচু, জল তো সেদিকেই ফ্লো করবে এবং সেখানে গিয়ে জমা হবে। তাই আমরা যদি ফিজিওগ্রাফি অর্থাৎ রিলিফ ভালো করে বুঝতে পারি ইন্ডিয়ান ল্যান্ডমাসের, তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো যে কোন রিভার গুলো কোন ডাইরেকশনে ফ্লো করেছে। তো যে ডাইরেকশনে ফ্লো করেছে আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু কেন ওই ডাইরেকশনে ফ্লো করেছে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের রিলিফ থেকে ক্লিয়ার হয়ে যাবে। কেন ওই রিভারটা, গঙ্গা কেন ইস্টার্ন সাইডেই ফ্লো করেছে, গোদাবরী কেন ইস্টেই ফ্লো করেছে, ওয়েস্টে ফ্লো করেনি, নর্মদা আবার ইস্টে না করে কেন ওয়েস্টে ফ্লো করেছে, এই জিনিসগুলোর সঙ্গে কিন্তু ফিজিওগ্রাফি অনেকটা রিলেটেড, রাইট? আর নেক্সট যদি বলো ক্লাইমেট, তাহলে ক্লাইমেট কিন্তু ডিপেন্ড করে কোনো একটা ল্যান্ডমাস বা ওয়াটার বডি যেখানেই বলো, তো তার ওভারঅল আর্থের সারফেসে লোকেশন কোথায় রয়েছে তার উপর ডিপেন্ড করে। আমরা জানি যে আর্থের ইকুয়েটার নিরক্ষরেখা যে রিজিয়ানে রয়েছে সেই রিজিয়ানটায় সানলাইট বা হিট এনার্জি সব থেকে বেশি পরিমাণে রিসিভড হয়, তাই এই জায়গাটা টেম্পারেচার ওভারঅল যদি আমরা অ্যানুয়াল অ্যাভারেজ টেম্পারেচার দেখি মোটামুটি বেশি থাকে। টেম্পারেচার বেশি থাকলে সেখানে ওয়াটার বডি থাকলে তার থেকে এভাপোরেশন হয়, এবং এভাপোরেশন হলে সেখানে কিন্তু ক্লাউড ফর্মেশন এবং রেইনফলও বেশি বেশি। তাহলে এটা যে ধরনের ক্লাইমেট, এখান থেকে যত আমরা আর্থের পোলের দিকে যাব তত আমরা সানলাইট কম পাই, টেম্পারেচার আমাদের কমে যায়, রেইনফল কমে যায়, একদম পোলে গিয়ে আমরা স্নো কভার রিজিয়ন দেখতে পাই। তাহলে এই যে ক্লাইমেটিক কন্ডিশন, যে ক্লাইমেটের যে ডিফারেন্স হচ্ছে, সেটা কিন্তু মেনলি আর্থের সারফেসের ওপর কোন জায়গায় তার লোকেশন, অর্থাৎ ইন্ডিয়া রেসপেক্টে বললে ইন্ডিয়া কোথায় লোকেটেড তার উপর ডিপেন্ড করছে, তার ওপরকার অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা কিরম হবে, অর্থাৎ সেখানকার ক্লাইমেট কিরকম হবে। দেখো এই ফিজিওগ্রাফি তো অবশ্যই মেন বলেছি,
এবং তার সাথে যদি এই দুটো জিনিস আমরা একসাথে স্টাডি করি তাহলে কিন্তু তোমাদের বাকি চ্যাপ্টার গুলো কভার হয়ে যায়। কিভাবে? দেখো আমি একটা করে লিখছি, তোমরা বুঝতেই পারবে। ফিজিওগ্রাফি পড়েছি মানে আমরা সেখানে মাউন্টেন, হিলস, প্ল্যাটু পড়েছি, তার সাথে সাথে কি ধরনের রক দিয়ে সেটা তৈরি সেটাও পড়েছি। তাহলে সেই রক সেখানে কোথা থেকে এলো সেই হিস্ট্রিও আমরা জানি। তাহলে এই সবকিছু যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে কোথায় কোন রক পাওয়া যায় এবং তার ওপর কিরম ধরনের ক্লাইমেটিক কন্ডিশন অ্যাপ্লাই হওয়াতে সেই রকের যে চেঞ্জ হয়, চেঞ্জ মানে এখানে আমরা ইংলিশে বলি ওয়েদারিং, বাংলায় বলা হয় আবহবিকার। মানে সেই যে রক বা শিলা সেটা ভেঙে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আস্তে আস্তে সয়েল ফরমেশনের দিকে এগোয়। তো এগুলো খুব মানে শর্ট ডিউরেশন প্রসেস নয়, লং টার্মেই হয়। কিন্তু তাহলে আমরা বলতে পারি যে ফিজিওগ্রাফি থেকে আমরা যদি রক কোথায় কি আছে জানি এবং তার উপর কি ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে তাতে সেই জায়গায় কি সয়েল তৈরি হবে, এটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পেরে যাব। এর জন্য আলাদা করে ইন্ডিয়ান সয়েল পড়ার দরকার নেই, রাইট? তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবং রক যখনই আমরা পড়বো ফিজিওগ্রাফির মধ্যে, তখন কোন রকের ভেতর কতটা পরিমাণ মিনারেল থাকতে পারে, মিনারেল কন্টেন্ট, রাইট, সেটাও আমরা জেনে যাব। কারণ কোন রকে যতটা থাকে সেই জায়গায় ততটাই থাকবে যে রক দিয়ে তৈরি। তাই তার সাথে সাথে আমরা কোনো একটা জায়গায় মিনারেল ডিপোজিট আদেও আছে কিনা বা থাকলে কি রয়েছে সেগুলো সম্বন্ধেও কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে এইগুলো মোটামুটি আমরা যদি ফিজিক্যালি ভাবি ইন্ডিয়াকে, তারপরে যে পার্টটা আসে সেটাকে আমরা হিউম্যান জিওগ্রাফি বা ইকোনমিক জিওগ্রাফি বলে থাকি। হিউম্যান জিওগ্রাফি বা ইকোনমিক জিওগ্রাফি। এবং আরেকটা পার্ট রয়েছে যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। তো এটা কিছুই না, তোমরা যদি এতদূর জিনিসটা বুঝে থাকো যে কিভাবে এরা রিলেটেড ফিজিওগ্রাফির সাথে বা টোপোগ্রাফির সাথে কোনো একটা ল্যান্ডমাসে, তাহলে কোন জায়গায় কিরকম ধরনের ফিজিক্যাল ফিচার, কতটা অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, কিরম ধরনের সয়েল বা কি মিনারেল ডিপোজিট সেখানে রয়েছে, তার উপর বেস করে আমরা কি করি, এগ্রিকালচার করে থাকি, ইন্ডাস্ট্রি মাইনিং করে থাকি, ইন্ডাস্ট্রি ডেভেলপ করে থাকি, ট্রান্সপোর্ট কমিউনিকেশনের হিউজ ডেভেলপমেন্ট করেছি আমরা। এবং যত আমাদের ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে, টেকনোলজি যত ডেভেলপ করছে তত, তা এই সমস্ত জিনিসগুলো যে আমরা পড়ে থাকি এগুলো সব হিউম্যান এবং ইকোনমিক জিওগ্রাফির পার্ট। এর সাথে সাথে আমরা কিছু সেটেলমেন্টও পড়ে থাকি, যে বিভিন্ন জায়গায় কি কি ফিজিক্যাল ফিচার্স রয়েছে তার উপর বেস করে সেখানে হিউম্যান সেটেলমেন্ট কতটা ডেন্স, কতটা লাইট। যেমন পাহাড়ের বিভিন্ন স্লোপে ডিফারেন্ট টাইপের আমরা সেটেলমেন্ট দেখতে পাই নদীর দুপাশে, ঠিক আছে, বা কোনো একটা রেলওয়ে স্টেশনকে বেস করে বা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে বেস করে যে পপুলেশন গড়ে ওঠে, এই সবগুলো আমাদের হিউম্যান জিওগ্রাফি বা ইকোনমিক জিওগ্রাফির মধ্যে পড়ে। আর একটা জিনিস আমাদের পড়তে হয় সেটা হচ্ছে সেন্সাস। সেন্সাস তোমরা জানো, সেন্সাস বলতে আমাদের 10 বছর পর পর যে ডেটা বিভিন্ন জিনিসের উপর পাবলিশ করা হয়ে থাকে, ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল দুটোরই আমাদের পড়তে হবে। তো সেই সমস্ত জিনিসগুলো আমরা পরে পড়বো, এগুলো ইনফরমেটিভ পার্ট এবং এগুলো তোমরা অন্যান্য জায়গা থেকেও কালেক্ট করতে পারো। সেটা সোর্সটা কিন্তু জেনুইন সোর্স হওয়া চাই। তাছাড়া সবার হাতে এখন স্মার্টফোন রয়েছে, সবাই স্মার্ট, গুগলও তোমাদেরকে হেল্প করতে পারে এই সমস্ত ডেটাগুলো প্রোভাইড করার জন্য, রাইট? আর এনভায়রনমেন্ট, বুঝতেই পারছো যে এনভায়রনমেন্ট এখন একটা বড় ইস্যু আমাদের প্রেজেন্ট এসে। এনভায়রনমেন্টের যে চেঞ্জ দেখা যাচ্ছে তার জন্য কিন্তু আমাদের সমস্ত ক্লাইমেটের একটা চেঞ্জ দেখা যাচ্ছে, যার এফেক্টটা কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকারক ইন ফিউচারের ক্ষেত্রে যদি আমরা দেখি। তাই জন্য এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করার জন্য, অর্থাৎ ন্যাচারালি যে ভেজিটেশন গুলো আর্থের ওপর যে তৈরি হয়েছে, যাকে আমরা ন্যাচারাল ভেজিটেশন বলি, অর্থাৎ এর পেছনে কিন্তু কোনো রকম কোনো অ্যানিম্যালস বা মেনলি হিউম্যান যদি বলো, মানুষের কিন্তু কোনো হাত নেই। তাহলে যে সমস্ত ভেজিটেশন গুলো ন্যাচারালি আর্থের ল্যান্ডমাসের ওপর গ্রো করেছে তাকেই আমরা ন্যাচারাল ভেজিটেশন বলি। তাহলে সেগুলো বিভিন্ন জায়গার যে ফিজিওগ্রাফি এবং ক্লাইমেটিক কন্ডিশনের যে ভ্যারাইটি রয়েছে, যে ভ্যারিয়েন্স, তার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট আমরা ভেজিটেশন দেখতে পাই। এবং তার সাথে সাথে ওই ভেজিটেশনের মধ্যে যে সমস্ত অ্যানিম্যালস, তারা যে সোল হ্যাবিটেট সেই জায়গার, সেই জিনিসগুলোকে রক্ষা করা, প্রিজার্ভ করা, তাতে আমাদের ওভারঅল আর্থের যে ইকোলজিক্যাল ব্যালেন্স বা বায়োডাইভার্সিটি সেটা মেনটেন করা। কারণ আমরা মানুষ যদি নিজেদের প্রয়োজনে শুধু নিজেদের চাহিদা মেটানোর জন্য সবকিছু আর্থের ওপর থেকে নিয়ে শেষ করে দিই,
তাহলে একসময় আমরা সেগুলোও শেষ হয়ে যাবে, আমাদেরও কিছু নেওয়ার থাকবে না, আমরাও আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাবে পুরো মনুষ্য জাতি আর কি। তো যাই হোক, তো এইটুকু আমাদের মাত্র জিওগ্রাফি পড়ার। তাহলে মেইন ফোকাস আমরা করব ইন্ডিয়ান ফিজিওগ্রাফির ওপর। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তোমরা জানো কি যে ইন্ডিয়ার মাত্র একটাই স্টেট রয়েছে যেখানে হিমালয়াও রয়েছে, আবার সমুদ্রও রয়েছে, মানে কোস্ট লাইনও রয়েছে। এরকম স্টেট কিন্তু ইন্ডিয়াতে একটাই আছে। তোমরা কি বলতে পারো কোন স্টেট? না, সেটা হচ্ছে ওয়েস্ট আমাদের, বেঙ্গল। ইয়েস, আমাদের নিজেদের স্টেট ওয়েস্ট স্যার বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। একদম। তাহলে ওয়েস্ট বেঙ্গলই এমন একটা স্টেট যাতে আমরা হিমালয়ও পাই, দার্জিলিং কালিম্পং আমরা জানি, আবার কোস্ট লাইনও পাই, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। প্লেটুও আছে, রাইট। এবং আমাদের ইন্ডিয়ান ফিজিওগ্রাফি যদি আমরা ভালো করে পড়ি এবং প্রত্যেকটা ল্যান্ডমার্কের পেছনে যদি আমরা কনসেপ্ট এবং কারণ খুঁজে বার করি, আমরা তো এমনিই বলি আমাদের দেশ ঘোরা মানে গোটা পৃথিবী অলমোস্ট আমাদের ঘোরা হয়ে গেছে। তার মানে যত টাইপের ল্যান্ডফর্ম আমরা আর্থের সারফেসে পাই, তার এক একটা করে এক্সাম্পল কিন্তু আমরা ইন্ডিয়ান ল্যান্ডমাসের উপরও পাই। তাহলে কি কি পড়তে হবে তো বললাম, কিভাবে পড়তে হবে দুটো কথা। একটা তো আগেই বলেছি, কনসেপ্টের ওপর ফোকাস করা, কারণ খুঁজে বার করা। আমি বললাম বলেই মেনে নিতে হবে এরম না, নিজের মনকে প্রশ্ন করতে হবে। ক্লাসে অবশ্যই প্রশ্ন করবে টিচার যারা রয়েছে, সেই সাবজেক্ট যেটা পড়া হচ্ছে, যে কেন হচ্ছে, কেন হলো, কেন এটাই হলো, অন্য কেন হলো না। এগুলো যত ভাবনা চিন্তা করবে তত আরো ভালো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। আর যত কনসেপ্ট ক্লিয়ার হবে তত কিন্তু আমাদের কোশ্চেন খুঁজে বেড়াতে হয় না। যে কোশ্চেন যাই হোক না কেন, আমি যদি সেই জায়গাটা সম্বন্ধে পুরোটা স্টাডি করে রাখি, তাহলে আমাদের কোশ্চেন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ যাই কোশ্চেন জানুক, আমি যতটা জানি ওই জায়গাটা সম্বন্ধে তার বাইরে তো কিছু নয়, রাইট? তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোশ্চেন এর অ্যান্সার দেওয়াটা, রাইট অ্যান্সার দেওয়াটা অনেক ইজি হয়ে যায়। তো কিভাবে পড়বো, একটা কনসেপ্ট ফোকাস করব। সেকেন্ড, যেটা জিওগ্রাফির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো, সেটা হচ্ছে ম্যাপ। ম্যাপের কথা এক্ষুনি বললাম, পলিটিক্যাল ম্যাপ এবং ফিজিক্যাল ম্যাপ। তো ফিজিক্যাল ম্যাপ ধরেই আমরা পড়বো অবশ্যই, কিন্তু এই ম্যাপ স্টাডি কিন্তু করতে হবে। যে যত ভালো ম্যাপ বুঝতে পারবে, তার কাছে চোখ বন্ধ করে চোখের সামনে ইন্ডিয়া কিন্তু তত সুন্দরভাবে ভেসে উঠবে। এবং সে কারণে তুমি খুব ইজিলি কিন্তু যে কোনো প্রবলেম বলো, কোশ্চেন বলো, তার সলিউশন কিন্তু খুঁজে পাবে এবং ফিজিওগ্রাফির মধ্যে থেকেই খুঁজে পাবে। তো ম্যাপকে আমাদের ফোকাস করতে হবে ইন ফিউচার। তোমাদের এখানে ক্লাসে আমি চেষ্টাও করব কিছু ম্যাপ বোর্ডে এরকম করে দেখানোর। আর মেনলি তোমরাও নিজেদের কাছে অ্যাটলাস খুবই ইম্পর্টেন্ট জিওগ্রাফির ক্ষেত্রে। তো অ্যাটলাস তোমাদেরকে স্টাডি করতে হবে অবশ্যই, ইন্ডিয়াকে, আমাদের দেশকে, রাজ্যকে ভালো করে চেনার জন্য। তো চলো আমরা আজকে একটু শুরু করি জিওগ্রাফি সম্বন্ধে। মানে এতক্ষণ ইন্ট্রোডাকশন হলো অনেকটাই, তো ইন্ডিয়া সম্বন্ধে একটু জানি এবার। তারপর এটা কন্টিনিউ হবে অবশ্যই, তোমরা যদি জয়েন করো তাহলে নেক্সট আমার ফিউচার ক্লাসও তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো এই যে আমরা টোপোগ্রাফি অফ ইন্ডিয়া নিয়ে মেনলি চলো আজকে একটু আলোচনা করি। যে ইন্ডিয়ার পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে অনেক কোশ্চেন হয়। যেমন আমি যদি বলি যে ইন্ডিয়ার যে লোকেশন অ্যান্ড বাউন্ডারি, তাহলে এই যে লোকেশন অ্যান্ড বাউন্ডারি, তোমরা জানো যে ইন্ডিয়া কোথায় লোকেটেড না? ইন্ডিয়া নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে, ইন্ডিয়া ইস্টার্ন হেমিস্ফিয়ারে রয়েছে। ইন্ডিয়ার টোটাল এরিয়া ওয়ার্ল্ডের মধ্যে কত, তার একটা ফিগার রয়েছে। এবং র্যাঙ্ক কত না সেভেন্থ। এই সমস্ত যে জিনিসগুলো, পপুলেশনের দিক দিয়ে র্যাঙ্ক কত না সেকেন্ড, এইগুলো আমরা জানি এবং এগুলো আমাদের যতটা পরীক্ষার জন্য দরকার সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, এবং এগুলো তোমরা নিজেও কালেক্ট করতে পারো। তো আজকে আমরা সেই দিকটা না দেখে চলো একটু ফিজিক্যাল যে ফিচার ইন্ডিয়ার তাই নিয়ে আলোচনা করি। তাহলে এই যে একটা কথা বললাম যে আচ্ছা কিভাবে আমরা এই যে ডেটাগুলো বাড়াবো। ইন্ডিয়া হচ্ছে সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আমরা জানি টোটাল আর্থের যা সারফেস বা ল্যান্ডমাস রয়েছে তার মধ্যে 2.4% ইন্ডিয়া অকুপাই করে রেখেছে। তো কোশ্চেন তো এরকমও আসতে পারে যে এরিয়ার দিক দিয়ে ইন্ডিয়ার জাস্ট পরে কোন কান্ট্রি রয়েছে, রাইট? তো এইরকম ধরনের জেনারেল নলেজ, এবং এর কোনো শেষ নেই, প্রচুর এরকম কোশ্চেন হতে পারে। তাই আমরা কোনো একটা কিছু সম্বন্ধে জানছি তার আগে পরে আমাদের আরেকটু ঘেটে কিন্তু রেডি করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি প্রথম 10টা কান্ট্রি তোমাদের জাস্ট বললাম বলে বলে দিচ্ছি, যে রাশিয়া, কানাডা, চায়না, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এই 6টা কান্ট্রি ইন্ডিয়ার আগে রয়েছে। রাশিয়া,
কানাডা, চায়না, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া। এই 6টা কান্ট্রির পরে ইন্ডিয়া আসে, এবং ইন্ডিয়ার পরে আরো 3টে, অ্যাটলিস্ট 10টা আমাদের জেনে রাখা উচিত, ফার্স্ট 10। তাহলে এরপরে আসে আর্জেন্টিনা, তারপরে আসে কাজাকিস্তান। এই কাজাকিস্তান কান্ট্রিটা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখের থেকে আরো নর্থের দিকে। যদি তোমরা যাও, তোমরা জানো যে পৃথিবীর ছাদ কাকে বলা হয়, পামির প্ল্যাটুকে বলা হয়। তো সেইখানে একটা কান্ট্রি কাজাকিস্তান। এবং 10 নম্বরে আসে হচ্ছে আলজেরিয়া। তো এইভাবে যে সমস্ত ইনফরমেশন তোমরা কালেক্ট করবে তার আশেপাশে আরেকটু, কিন্তু কারণ এটা খুব সিম্পল কোশ্চেন, এটাও আসতে পারে যে আচ্ছা এই অস্ট্রেলিয়ার পরে ইন্ডিয়া রয়েছে, তো যে ইন্ডিয়ার জাস্ট পরে এরিয়া ওয়াইজ কোন কান্ট্রিটা রয়েছে, ঠিক আছে? তো এরম জিকে আমাদের যত আমরা পড়বো, যত কিছু আমরা চোখ কান খোলা রাখবো, যত জায়গায়, শুধু সবসময় বই থেকে পাবো এমনটা নয়। তো নিজের মনকে প্রশ্ন করে অনেক জিনিস সার্চ করে কিন্তু এইভাবে নিজেদের নোট আরো সমৃদ্ধ করা যাবে, রাইট? তো একটা কথা বললাম, ইন্ডিয়া এখন নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে, আমরা সবাই জানি। এবং ইন্ডিয়ার শেপটা কিরকম, এই কোশ্চেনটা বহুতবার এসছে বিভিন্ন পরীক্ষায়, যে ইন্ডিয়া কি ট্রায়াঙ্গুলার শেপের, নাকি মানে ত্রিভুজাকার, নাকি চতুর্ভুজাকার, নাকি পঞ্চভুজাকার? ইন্ডিয়ার ল্যান্ডমাসের ঠিক শেপটা কিরকম? এখন প্রেজেন্ট আমরা যে শেপটা পাই তাকে রাফলি যদি আমি দেখি, তাহলে সেটাকে আমরা কোয়াড্র্যাঙ্গুলার বা কোয়াড্রিল্যাটারাল বলে বলে থাকি, অর্থাৎ চতুর্ভুজ। তাহলে ইন্ডিয়ার এখন শেপ মানে জিওমেট্রিক্যাল শেপের কথা বলছি, রাইট? জিওমেট্রিক্যাল শেপ কিরকম যদি বলে, তাহলে অলমোস্ট আমরা এরকম ধরনের শেপ, তাই একে আমরা কোয়াড্রিল্যাটারাল বলে থাকি। এবার ইন্ডিয়ার পলিটিক্যাল বাউন্ডারি একরকম, ওয়েস্টে পাকিস্তান রয়েছে, ইস্টে মায়ানমার রয়েছে, নর্থে চায়না রয়েছে, সাউথের দিকে দুটো আইল্যান্ড নেবারিং কান্ট্রি আমাদের রয়েছে, মালদ্বীপ অ্যান্ড শ্রীলঙ্কা। এগুলো তো পলিটিক্যাল। কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলেও একটা টার্ম আমরা ইউজ করি। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে কি বোঝায় না, আমরা যদি ফিজিক্যাল বাউন্ডারির কথা ভাবি, এবং অ্যাট প্রেজেন্টের কথাই বলছি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে আমরা ইন্ডিয়ার সাথে সাথে বাকি পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া ইটসেলফ, এই সব কটা ল্যান্ডমার্ককে একসাথে কনসিডার করলে আমরা বলে থাকি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তাহলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যদি আমরা বাউন্ডারি দেখি, তাহলে আমাদের ওয়েস্টার্ন সাইডে আফগানিস্তান পাকিস্তানের বর্ডার থেকে ইস্টার্ন সাইডে ইন্ডিয়া মায়ানমারের বর্ডার অব্দি যেতে হয়। এবং আমাদের এই সাইডে আফগানিস্তান পাকিস্তানের বর্ডারে একটা মাউন্টেন রেঞ্জ রয়েছে, যেটা হচ্ছে হিন্দুকুশ। তোমরা হিস্ট্রিতেও অনেক নাম শুনেছো। তাই হিন্দুকুশ যে মাউন্টেন রেঞ্জ, তাকে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ওয়েস্টার্ন বাউন্ডারি বলে থাকি। নর্দার্ন বাউন্ডারিকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের খুবই ইজি, কারণ এখানে হিমালয় রয়েছে। আমরা সবাই জানি ইন্ডিয়ার নর্দার্ন সাইডে বেরিয়ার হিসেবে রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট, লংগেস্ট, মোস্ট কন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ, এবং যেটা সারা বছর স্নো কভার থাকে, রাইট? তো সেই হিমালয় হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের নর্দার্ন বাউন্ডারি। ইস্টার্ন সাইডে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো এই হিমালয় একটা সময় ইস্টার্ন সাইডে বেন্ট নিয়ে গিয়ে মায়ানমারের মধ্য দিয়ে ফ্লো করেছে, যাকে আমরা আরাকান ইয়োমা নামে চিনে থাকি মায়ানমারের মধ্যে, রাইট? তাহলে আমরা যদি এরকম মাউন্টেন রেঞ্জ দিয়ে ডিফাইন করতে চাই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাউন্ডারি, তাহলে আমরা দেখবো এদিকে হিন্দুকুশ, তারপর হিমালয়া, এবং ইস্টার্ন সাইডে আরাকান ইয়োমা মাউন্টেন রেঞ্জ। এর মাঝে যতটা ল্যান্ডমাস রয়েছে, এটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এবং সাউদার্ন সাইডে আর ওয়েস্ট ইস্টের মধ্যে তোমাদের খুব একটা বুঝতে প্রবলেম হবে না, কারণ ওয়েস্টার্ন সাইডে কে আছে, আরাবিয়ান সি আছে, আমরা সবাই জানি, এবং ইস্টার্ন সাইডে বে অফ বেঙ্গল আছে, আর সাউদার্ন সাইডে ইন্ডিয়ান ওশান রয়েছে। তাহলে এই সিম্পল কোশ্চেনটাও অনেক পরীক্ষায় আসে, যে ইন্ডিয়ার কত দিকে ওয়াটার বডি রয়েছে, দুদিকে, তিন দিকে, চারদিকে? তাহলে অনেকের মনে হয়ে থাকে দুদিকে, অ্যাকচুয়ালি কিন্তু 3 দিকে ওয়াটার বডি রয়েছে, আরাবিয়ান সি, বে অফ বেঙ্গল এবং সাউথে ইন্ডিয়ান ওশান। এবং শ্রীলঙ্কা যদিও নেবারিং কান্ট্রি আমাদের, সেই শ্রীলঙ্কা কিন্তু ইন্ডিয়ান ওশানের একটা আইল্যান্ড, বে অফ বেঙ্গলের নয়, এটা মনে রাখো। এবং ইন্ডিয়ারও দুটো বড় বড় আইল্যান্ড গ্রুপ রয়েছে, প্রচুর। ইন্ডিয়ার নিয়ার অ্যাবাউট 1200 আইল্যান্ড রয়েছে, তার মধ্যে দুটো বড় বড় আইল্যান্ড গ্রুপ রয়েছে। একটা হচ্ছে আন্দামান নিকোবর, যেটা আমরা বে অফ বেঙ্গলে পাই, আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ, যেটা আমরা লাক্ষাদ্বীপ মিনিকয়, যেগুলো আমরা
আরাবিয়ান সিতে পাই। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, একটা টার্ম, যেটা এই যে গ্রুপ অফ আইল্যান্ড বললাম, তো এই গ্রুপ অফ আইল্যান্ডকে এক কথায় আমরা বলে থাকি আর্কিওপ্যালিগো। এই আর্কিওপ্যালিগো টার্মটা ইউজ করা হয় গ্রুপ অফ আইল্যান্ডের জন্য। তাই আমরা বলতে পারি আন্দামান নিকোবর আর্কিওপ্যালিগো। তার মানে আমরা আন্দামান নিকোবরের যে সবকটা আইল্যান্ড গ্রুপ তাদেরকে কনসিডার করে কিছু একটা বলছি। চলো এবার প্রেজেন্ট। তো আমরা এরকম এরকম বাউন্ডারি দেখতে পাই, ফিজিক্যাল জিনিসপত্র যেগুলো বললাম, মাউন্টেন, এগুলোও এখন এখানেই রয়েছে। কিন্তু বরাবর কি এগুলো এখানেই ছিল, নাকি আগে অন্য রকম কিছু ছিল এখানকার ল্যান্ডফর্ম? এখন প্রেজেন্টে এসে আমরা এরকমটা দেখছি, এটাই আমাদের মেনলি পড়তে হবে। সেই জন্য আমি হেডিং দিয়েছি, আমরা আজকে যেটা স্টার্ট করতে চলেছি আমাদের সাবজেক্টের মধ্যে, সেটাকে আমরা বলে থাকি জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ার যে জিও মানে আর্থ, আগেই বলেছি, তাহলে এই ল্যান্ডমাসের ওপর যে জিওলজিক্যাল যে চেঞ্জ হয়েছে তার যে হিস্ট্রি, একদম শুরু থেকে মানে প্রথম থেকে শুরু করে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই অবধি, সেটাই আমরা স্টার্ট করব। চলো তাহলে একটা কোশ্চেনও, আরো কমন কোশ্চেন পরীক্ষার বলি, যে এই যে ইন্ডিয়ার ল্যান্ডমাসের উপর এত ধরনের মাউন্টেন রয়েছে না, হিমালয় রয়েছে, আরাবল্লী রয়েছে, ভিন্দিয়ান মাউন্টেন রেঞ্জ রয়েছে, ওয়েস্টার্ন ঘাট রয়েছে, আচ্ছা, তারপরে আমাদের এই যে গঙ্গা ব্রহ্মপুত্র এবং ইন্দাস ইন্দাস গঙ্গা ব্রহ্মপুত্র যে প্লেনস তৈরি হয়েছে, এত প্ল্যাটু, তাহলে এদের মধ্যে আগে পরে হয়েছে নাকি সবাই একসাথে হয়েছে? তাহলে সেদিক দিয়ে কোশ্চেনটা আসে যে সবার লাস্টে কোনটা তৈরি হয়েছে, মানে সব থেকে ইয়াং ফিজিওগ্রাফিক ফিচার কোনটা, বা সব থেকে লেটেস্ট ফিজিওগ্রাফিক ফিচার ইন্ডিয়ার ল্যান্ডমাসের ওপর কোনটা? তাহলে সেই রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে হিমালয়কে আমরা বলে থাকি ইন্ডিয়ান যে ল্যান্ডমাস তার ওপর সব থেকে লেটেস্ট যে ফিজিওগ্রাফিক ফরমেশন হয়েছে সেটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, এবং যেটাকে আমরা বলে থাকি ইয়াং ফোল্ড মাউন্টেন, বাংলায় বললে নবীন ভঙ্গিল পর্বত। তো এই যে হিমালয় স্যার, হয়েছে, একটু একটা পরে প্রশ্ন আমি করবো? বলে নি, না আমি বলে নি, লাস্টে তোমাদেরকে আমি টাইম দেবো তখন করবো। তো এই যে হিমালয়কে আমরা লেটেস্ট ফিজিওগ্রাফিক ফিচার বলে থাকি ইন্ডিয়ার ল্যান্ডমাসে, তার উপরে কি কিছু হয়েছে, নাকি হিমালয়ের পরে আর কিছুই হয়নি? না হ্যাঁ, এর পরেও হয়েছে। কি হয়েছে? হিমালয় ফরমেশন হয়েছে বলে হিমালয় থেকে, তার হিমালয় যেহেতু আমাদের নর্দার্ন সাইডে বেরিয়ার হিসেবে রয়েছে, হিমালয় থেকে সাউদার্ন সাইডে অনেক রিভার অরিজিনেট হয়েছে। যেহেতু হিমালয় স্নো কভার থাকে, সেই স্নো বা গ্লেশিয়ার মেল্ট করে এমন অনেক রিভার অরিজিনেট হয়েছে যেগুলো হিমালয়ের সাউদার্ন সাইডে ফ্লো করেছে, তার মানে আমাদের ইন্ডিয়ান ল্যান্ডমাসের ওপর দিয়ে ফ্লো করেছে, বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ওপর দিয়ে ফ্লো করেছে। তাহলে সেই রিভারগুলো হিমালয় থেকে যে সমস্ত সেডিমেন্টস ক্যারি করে নিয়ে এসছে সেগুলোই ডিপোজিট করেছে, এবং সেই ডিপোজিশনাল ওয়ার্ক অফ হিমালয়ান রিভার্স, তাই দিয়েই কিন্তু তৈরি হয়েছে আমাদের নর্থ ইন্ডিয়ান গ্রেট প্লেন, যেটাকে বলা হয় ইন্দাস গঙ্গার ব্রহ্মপুত্র প্লেন। এটা একটা কন্টিনিউয়াস এক্সটেন্সিভ প্লেন, ঠিক আছে, এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট প্লেন রিজিয়ন। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে যদি অপশানে আমরা দেখি যে হিমালয়াও রয়েছে এবং নর্থ ইন্ডিয়ান প্লেনসও রয়েছে, তাহলে আমরা লেটেস্ট ফিচার কোনটা তৈরি হয়েছে বলবো নর্থ ইন্ডিয়ান প্লেনস। কিন্তু যদি প্লেনস না থাকে, হিমালয় থাকে, তাহলে আমরা হিমালয়কেই কনসিডার করব। তাহলে আমরা এই জিওলজিক্যাল হিস্ট্রিতে একদম প্রথম থেকে আপ টু হিমালয় ফরমেশন অব্দি দেখবো যে কি কিভাবে ইন্ডিয়ান ল্যান্ডমাসটা তৈরি হয়েছে। তাহলে হিমালয় তো সবার লাস্টে তৈরি হয়েছে, তাহলে হিমালয় প্রথম থেকে ছিল না। তাহলে হিমালয় যখন ছিল না, তখন তার মানে ইন্দাস গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন্সটাও ছিল না, কারণ হিমালয় তৈরি হওয়ার পরে তো এই রিভার গুলো ডিপোজিশনাল ওয়ার্ক দিয়ে এই প্লেন্স তৈরি হয়েছে। তাহলে হিমালয়ান ছিল না মানে প্লেন্সও ছিল না। তার মানে এই যে রিজিয়নটা ম্যাপে আমরা দেখি নর্দার্ন ইন্ডিয়া, মানে আপ টু তোমরা যদি বলো পাঞ্জাব থেকে শুরু করে ইস্টে একদম অরুণাচল প্রদেশ অব্দি, এই পোর্শনে এবং তার মাঝে যে স্টেট গুলো পড়ে, আমি যদি স্টেট ওয়াইজ বলি, এই যে উত্তরপ্রদেশ বলো, উত্তরাখণ্ড, বিহার, আমাদের যে নর্থ বেঙ্গল, বা পুরো ওই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে প্লেন রিজিয়ন পাওয়া যায় গঙ্গার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ছিলই না, এগুলো লাস্টে এসে হয়েছে। কিভাবে হয়েছে সেটা তো আমরা অবশ্যই পড়বো। তাহলে প্রথমে কি ছিল, অরিজিনালি একদম কি ছিল, সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এই নর্দার্ন ইন্ডিয়াকে যদি আমরা বাদ দিই, তাহলে বাকি এরকম ধরনের ইন্ডিয়ার বাকি ল্যান্ডমাসটা পড়ে থাকে। তো এই দুটো জায়গা আমরা একটু এরকম ধরনের ছিল। তো এই যে ল্যান্ডমাসটা,
এই ল্যান্ডমাসটাকে আমরা কি নামে চিনি ইন্ডিয়ার? না, একে আমরা বলে থাকি সাউথ ইন্ডিয়া অবশ্যই। আর ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, তোমরা জানো যে ইন্ডিয়াকে অলমোস্ট মাঝ বরাবর ডিভাইড করে দিয়েছে, পলিটিক্যালি বলছি, ট্রপিক অফ ক্যান্সার নর্দার্ন ইন্ডিয়া এবং সাউদার্ন ইন্ডিয়া দুটো পার্টে অলমোস্ট ইকুয়ালি ডিভাইড করে দিয়েছে 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, যেটাকে আমরা ট্রপিক অফ ক্যান্সার বলে থাকি। সেই ট্রপিক অফ ক্যান্সারের ওপরের যে পোর্শন যা কিছু, তা তাহলে ইন্ডিয়ার অরিজিনাল ল্যান্ডমাসের পার্ট নয়, অর্থাৎ অরিজিনালি সেগুলো ইন্ডিয়ার মধ্যে ছিল না, এগুলো আস্তে আস্তে পরে ফরমেশন হয়েছে। যত আমরা প্রেজেন্ট কারেন্ট যে সময় সেই টাইমের দিকে এগিয়েছি, তত আস্তে আস্তে ফরমেশন হয়েছে। সবার লাস্টে বললাম হিমালয় হয়েছে। তাহলে ইন্ডিয়ার অ্যাকচুয়াল ল্যান্ডমাস কি ছিল অরিজিনালি, একদম প্রথমে ইনিশিয়ালি কি ছিল? না, এই যে ট্রায়াঙ্গুলার ল্যান্ডমাসটা, যেটা এখন আমাদের ইন্ডিয়াকে সাউথ ইন্ডিয়া বলে আমরা ডিনোট করি, বা এটাকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে পেনিনসুলা। তো এটাকে পেনিনসুলা, ইন্ডিয়ান পেনিনসুলা বলা হয়, অথবা পেনিনসুলার অফ ইন্ডিয়া বলা হয়। তাহলে এই টার্মটা অনেকের কাছে যদি নতুন হয়, তাহলে বলি যে পেনিনসুলা কাকে বলে? না, এমন কোন একটা ল্যান্ডমাস যেটার 3 দিকে ওয়াটার বডি রয়েছে এবং বাকি যে একটা দিক, সেটা এখানে অরিজিনাল যে ল্যান্ডমাস সেই ল্যান্ডের সাথে কানেক্টেড রয়েছে। তাহলে এরকম ধরনের ল্যান্ডমাস যদি আমরা দেখি, যে একটা ল্যান্ডমাসের 3 দিকে ওয়াটার বডি এবং অরিজিনালি এবং আরেকটা দিকে এটা মেন ল্যান্ডমাসের সাথে কানেক্টেড, তাহলে তখন তাকে আমরা পেনিনসুলা বলে থাকি। তাহলে আমাদের সাউদার্ন ইন্ডিয়ার যে ল্যান্ডমাসটা, সেটা অনেকটা এরকম, এদিকে আরাবিয়ান সি রয়েছে, এদিকে বে অফ বেঙ্গল, এদিকে ইন্ডিয়ান ওশান ওয়াটার বডি দিয়ে ঘেরা, সেই জন্য আমরা এটাকে পেনিনসুলা বলে থাকি। তাহলে এই যে আমরা পেনিনসুলা জানলাম, এটা ইন্ডিয়ার লার্জেস্ট পেনিনসুলা, কিন্তু এছাড়াও কি ইন্ডিয়াতে আরো পেনিনসুলা আছে? না, হ্যাঁ আছে। গুজরাট, গুজরাটকে আমরা এখন প্রেজেন্ট কিরকম দেখতে পাই? না, গুজরাটের ওয়েস্টার্ন সাইডটা এরকম, তাই না? তো এই দুটোকেও যদি তোমরা দেখো, যে 3 দিকে ওয়াটার বডি রয়েছে এবং একটা দিক ল্যান্ডের সাথে কানেক্টেড, 3 দিকে ওয়াটার বডি, একটা দিক ল্যান্ডের সাথে কানেক্টেড, তাহলে এগুলো এক একটা পেনিনসুলা। উপরেরটাকে আমরা কি বলি? কাচ পেনিনসুলা। এখানে আমাদের রান অফ কাচ রয়েছে, তোমরা জানো, নিশ্চয়ই জানা উচিত তোমাদের। তো আর এই নিচের দিকে যেটা, এটাকে আমরা বলি কাথিয়াবার পেনিনসুলা। তো তাহলে ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে বড় পেনিনসুলা কি ইন্ডিয়ান পেনিনসুলা? এটাও তো মনে প্রশ্ন আসতে পারে, যে ওয়ার্ল্ড এর রেসপেক্টে যদি আমরা দেখি লার্জেস্ট পেনিনসুলা অফ ওয়ার্ল্ড, তাহলে সেটা কি ইন্ডিয়ান পেনিনসুলা? না, সেটা ইন্ডিয়ান পেনিনসুলা নয়, সেটা হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা। অ্যারাবিয়ান পেনিনসুলা কোথায়? না, এখন তোমরা কান্ট্রি যদি দেখো, তাহলে সৌদি আরবিয়া যেখানে রয়েছে এবং তার আশেপাশে যে ছোটখাটো কান্ট্রি কয়েকটা পরে তৈরি হয়েছে, যে ইয়েমেন, ইউএই, ওমান, এই সমস্ত কান্ট্রি গুলো নিয়ে ওই জায়গার ল্যান্ডমাসের শেপটা যদি দেখো, সেখানেও দেখবে 3 দিকে ওয়াটার বডি রয়েছে, একদিক কানেক্টেড মেনল্যান্ড, তাই এটাকেও পেনিনসুলা বলা হয়। এবং এই আরাবিয়ান পেনিনসুলা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড এর মধ্যে লার্জেস্ট পেনিনসুলা। তো যাই হোক, আমাদের ইন্ডিয়ার পেনিনসুলাও এমন কিছু ছোট নয়, বুঝতেই পারছো, সাউদার্ন ইন্ডিয়ার পুরো পোর্শন। তো এই যে ইন্ডিয়ান পেনিনসুলা, এটাই হচ্ছে আমাদের ওল্ডেস্ট ল্যান্ডমাস, এটাকে আমরা বলে থাকি স্টেবল ল্যান্ডমাস। এবং যেহেতু ইনিশিয়ালি এটাই ছিল, আর কিছু ছিল না, সেগুলো পরে তৈরি হয়েছে, তাই জন্য আমরা এই ল্যান্ডমাসটাকেই বলে থাকি ইন্ডিয়ার অরিজিনাল ল্যান্ডমাস, রাইট? তাহলে অরিজিনাল এবং ওল্ডেস্ট, এই দুটো ওয়ার্ড তো ক্লিয়ার মিনিং। স্টেবল কাকে বলে? না, স্টেবল মানে হচ্ছে, স্টেবল ল্যান্ডমাস আমরা কাকে বলবো? না, যে জায়গায় আর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্প যে হয়, আর্থকোয়েকের পসিবিলিটি যেখানে খুব কম, তাহলে সেই জায়গার ল্যান্ডমাসে কাঁপুনি টাপুনি খুব একটা হয় না, তার মানে সেই জায়গার ল্যান্ডমাসটাকে আমরা স্টেবল বলে কনসিডার করি। তো কেন, কোথায় আর্থকোয়েক হয়, কি কি কারণের জন্য হয়, সেগুলো আমরা পরে আস্তে আস্তে নিশ্চয়ই পড়বো, ঠিক আছে? তাহলে স্টেবল বলতে কি? না, এই আমাদের যে ইন্ডিয়ান পেনিনসুলা বা সাউদার্ন ইন্ডিয়া, এখানে আর্থকোয়েকের পসিবিলিটি একদম মিনিমাম, সেই জন্য আমরা এই ল্যান্ডমাসটাকে স্টেবল ল্যান্ডমাস বলে থাকি। তাহলে ইন্ডিয়ান পেনিনসুলা এর পরে বললে পরে তোমরা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবে যে কোন ল্যান্ডমাসটাকে নিয়ে আমি কথা বলছি, এবং এটাই অরিজিনাল ল্যান্ডমাস। তাহলে এখান থেকেই আমাদের জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া যেটা, সেটা স্টার্ট হবে। তো আমি তোমাদের একটুখানি, মানে এই যে প্রসেসটা, যে ইন্ডিয়া অরিজিনালি যেখানে ছিল এবং আজকে এসে আমরা যেরকম দেখতে পাচ্ছি, তো এটা কিন্তু
অনেক সময় ধরে হয়েছে। অনেক বলতে এটা বহু বছর বলতে তোমরা বুঝতে পারবে যে আমি প্রথম শুরু করছি 350 মিলিয়ন ইয়ার্স এগো, এত আগে থেকে। তাহলে বুঝতেই পারছো কতটা সময়ের আগের কথা বলছি, 350 মিলিয়ন ইয়ার্স এগো। এবং তারপরে আমরা আস্তে আস্তে তোমাদেরকে আমি একটু টাইম লাইন গুলো লিখে দিই, তাহলে পরে আমরা বলতে পারবো যে আস্তে আস্তে আমরা কি কি ফিচার্স গুলো যেগুলো এই ইন্ডিয়ান ল্যান্ডমাসের ওপর একটা একটা করে হয়েছে, এবং ফাইনালি গিয়ে আজকে আমরা ইন্ডিয়াকে এরকম দেখতে পাই, ইন্ডিয়ার ল্যান্ডফর্ম এরকম দেখতে পাই। তো সেটা আমরা যদি টাইম লাইন দিয়ে দেখি, তাহলে মোটামুটি আমরা এইরকম ধরনের টাইম লাইনে এইরকম এই সময়গুলোতে কি কি হয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব এই জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। দেখো, প্রথম একদম ইনিশিয়াল কথায় যদি যাই, যে 350 মিলিয়ন ইয়ার্স এগো এই সময় কি হয়েছিল, তাহলে এটা দিয়ে আমরা প্রথম শুরু করি। না, এই সময় যখন আর্থ প্রথম তৈরি হয়, তখন আর্থের সারফেসে আমরা জানি যে আস্তে আস্তে ঠান্ডা হয়ে কিছু ল্যান্ডমাস এরকম তৈরি হয়েছে, যেগুলোকে আমরা অন্য অর্থে কন্টিনেন্ট হিসেবেও বলে থাকতে পারি, এবং বাকি যা ওয়াটার বডি রয়েছে। তাহলে এই এত আগে এই সময়টাকে আমরা প্রি ক্যাম্ব্রিয়ান এরা বলেও বলে থাকি, যে এই যে টাইমটা, এই টাইমটাকে আমরা প্রি ক্যাম্ব্রিয়ান এরাও বলে থাকি। তাহলে এই সময়ে আর্থের সারফেসে এই যে ল্যান্ডমাস আর ওয়াটার বডি কিরকম ছিল, না তখন ওভারঅল একটাই ল্যান্ডমাস ছিল। মানে আজকে আমরা যত কন্টিনেন্ট দেখতে পাই, কে কে দেখতে পাই, নর্দার্ন হেমিস্ফিয়ারে দেখো নর্থ আমেরিকা রয়েছে, ইউরোপ রয়েছে, এশিয়া রয়েছে, মেনলি এই তিনটে কন্টিনেন্ট আমরা দেখতে পাই, এবং তার সাথে গ্রিনল্যান্ড একটা বড় আইল্যান্ড রয়েছে। তো এই যে সমস্ত যে ল্যান্ডমাস, এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে আমরা যা দেখতে পাই দক্ষিণ গোলার্ধে, যে সাউথ আমেরিকা রয়েছে, আফ্রিকা রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, এবং আন্টার্কটিকা রয়েছে। তো এরা এই সমস্ত ল্যান্ডমাস গুলো কিন্তু এই প্রি ক্যাম্ব্রিয়ান এরার সময় প্রায় 350 মিলিয়ন ইয়ার্স এগো। এটা তো এক্সাক্ট বলা যায় না, অনুমান করে নেওয়া, তো নিয়ার অ্যাবাউট এরকম। তো তখন এরা সবাই একসাথে ছিল, এবং এই সমস্ত ল্যান্ডমাস যে একসাথে ছিল তাকে আমরা বলতাম প্যানজিয়া। তো প্যানজিয়া এটা একটা গ্রিক ওয়ার্ড। তো এই প্যান কথার মানে হচ্ছে অল, আর জিয়া যেখান থেকে পরবর্তীকালে জিও ওয়ার্ডটা এসছে, এবং জিওগ্রাফির যে জিও, যেটা মানে বললাম যে আর্থ, তো এই জিয়া মানে হচ্ছে সেই আর্থ। তাহলে এই সমস্ত কন্টিনেন্ট বা ল্যান্ডমাস গুলো যে একসাথে ছিল তাদেরকে আমরা বলতাম প্যানজিয়া। তাহলে এখন আমরা যেরকম দেখি একটা আরেকটার থেকে কিছুটা দূরে দূরে রয়েছে, এবং মাঝে মাঝে ওয়াটার বডি রয়েছে, বিভিন্ন ওশান রয়েছে, সি তৈরি হয়েছে, তেমনটা এই সময় ছিল না। সমস্ত ল্যান্ডমাস একসাথে ছিল, তাই এই ওয়ার্ডটার মিনিং এটাই, অল আর্থ টুগেদার। তাহলে সমস্ত ল্যান্ডমাস একসাথে, আমরা এটাকে প্যানজিয়া বলতাম। তাহলে ল্যান্ডমাস ছাড়া বাকি কি ছিল বলো? বাকি তো ওয়াটার বডি ছিল, সমস্ত ল্যান্ডমাস একসাথে ছিল, আর বাকি ওয়াটার বডি ছিল। সেই যে ওয়াটার বডি, তাকেও আমরা কিন্তু বলতাম প্যান্থালাসা। প্যান মানে সেই অল, আর লাসা বলতে এখানে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার বডি। এই ওয়ার্ড দুটো গ্রিক ওয়ার্ড। তাহলে অল ওয়াটার টুগেদার আর অল ল্যান্ড টুগেদার, এইরকম পরিস্থিতি ছিল সেই সময় প্রি ক্যাম্ব্রিয়ান এরাতে। তাহলে এই সময় সমস্ত ল্যান্ডমাস একসাথে ছিল ঠিকই, কিন্তু আমাদের কি ফোকাস করার, না ইন্ডিয়ার যে ল্যান্ডমাসটা, অর্থাৎ ইন্ডিয়ার পেনিনসুলা যেটা বললাম ওল্ডেস্ট ল্যান্ডমাস, সেই ল্যান্ডমাসও কিন্তু এই প্যানজিয়ার মধ্যেই ছিল, রাইট? তাহলে এর পরের কথায় আসি, যে এই সময়টায়, এর পরের কথায় যাওয়ার আগে আরেকটু যদি রিভাইন্ড করি, যে প্রি ক্যাম্ব্রিয়ান এরার সময় এই যে ইন্ডিয়ান পেনিনসুলা, তো আমরা একটা ট্রায়াঙ্গুলার ল্যান্ডমাস দেখতে পেয়ে গেলাম। তো এটাও কিন্তু ইনিশিয়ালি একটা ল্যান্ডমাস ছিল না, তিনটে ছোট ছোট ল্যান্ডমাস একসাথে কোলাইড করে এই ট্রায়াঙ্গুলার ল্যান্ডমাসটা তৈরি করেছে। এবং এর পরে জাস্ট এই যে এইখানে যেটা রয়েছে এই 250 মিলিয়ন ইয়ার্স এগো, এইখানে আমি ওয়ার্ডটা লিখে রাখছি, যে এর পরের সময়টাকে আমরা গন্ডোয়ানা এরা বলবো। তো সেই জায়গার জাস্ট আগে, সেই গন্ডোয়ানা এরা শুরু হওয়ার জাস্ট আগে, বা তুমি বলতে পারো 250 না হলেও 260 মিলিয়ন ইয়ার্স এগো, আমরা কিন্তু দেখতে পাই যে এই ইন্ডিয়ান পেনিনসুলা ফরমেশন হয়েছে, অর্থাৎ একটাই ল্যান্ডমাস ফরমেশন হয়েছে ট্রায়াঙ্গুলার শেপের। কিন্তু তার আগে প্রি ক্যাম্ব্রিয়ান এরার সময় যেটা বললাম, যে তিনটে ল্যান্ডমাস ছিল,
যারা কোলাইড করে কিন্তু এই ইন্ডিয়ান পেনিনসুলা ফরমেশন করেছে। তাহলে এই ল্যান্ডমাস গুলো কন্টিনেন্টের মতো বড় বড় ছিল না, ছোট ছোট ছিল, সেই জন্য আমরা এগুলোকে প্রোটো কন্টিনেন্টও বলে থাকি। প্রোটো কন্টিনেন্ট। তো কি নাম ছিল এগুলো? না, এই সাইডে যেটা ছিল তার নাম ছিল আরাবল্লী। আরাবল্লী এখনো আমাদের পেনিনসুলার নর্থ ওয়েস্টার্ন কর্নারের দিকেই রয়েছে, এবং তখনও তোমরা যদি দেখো তাহলে এই প্রোটো কন্টিনেন্টের নাম ছিল আরাবল্লী। যেটা ইস্টার্ন সাইডে, যেটা আমাদের এখন ছোট নাগপুর প্ল্যাটু, সেটাকে অরিজিনালি আমরা বলতাম সিংভূম ল্যান্ডমাস, রাইট? সিংভূম ল্যান্ডমাস। আর সাউদার্ন সাইডে মেনলি যে জায়গাটা এখন কর্ণাটক স্টেট রয়েছে সেটাকে আমরা বলতাম ধারওয়াড়। তাহলে এই যে তিনটে প্রোটো কন্টিনেন্ট, অর্থাৎ তিনটে একটু ছোট ছোট ল্যান্ডমাস, আরাবল্লী, সিংভূম আর ধারওয়াড়, এই তিনটে ল্যান্ডমাস একসাথে কোলাইড করে তবে কিন্তু আমাদের ইন্ডিয়ান পেনিনসুলা ফরমেশন করেছে, ট্রায়াঙ্গুলার ল্যান্ডমাসটা। এবং প্রি ক্যাম্ব্রিয়ান এরার শেষের দিকে এসে আমরা দেখব যে এই ট্রায়াঙ্গুলার ল্যান্ডমাসটা ফরমেশন হয়ে গেছে। তার আগে এটা তিনটে ছোট ছোট পার্টে ছিল এবং তার কম্বিনেশনে তৈরি। তো এখানে আমাদের আরো কিছু টেকনিক্যাল টার্ম এবং কিছু কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে, যেগুলো নিয়ে আমি ছোট ছোট করে একটু আলোচনা করব। যেমন এই যে তোমরা দেখছো বিভিন্ন আইল্যান্ড বা বিভিন্ন ল্যান্ডমাস যা কিছু রয়েছে, তার চারিদিকে তো ওয়াটার বডি রয়েছে, রাইট? তাহলে কোনো একটা ল্যান্ডমাস যদি থাকে তার চারিদিকে ওয়াটার বডি রয়েছে, আমাদের আর্থের সারফেসই এরকম যে কোনো ল্যান্ডমাসের চারিদিকে ওয়াটার বডি থাকে। তাহলে দেখা যায় যে এই যে কোস্টাল রিজিয়ন গুলো, এই কোস্টাল রিজিয়ন গুলোতে কিন্তু সেডিমেন্টস ডিপোজিশন হয়। তো এই যে ডিপোজিশন কেন হয় এবং কোথা থেকে আসে? তো এই ডিপোজিশন কোথা থেকে আসতে পারে? না, ল্যান্ডের ইন্টেরিয়ার থেকে রিভারের মাধ্যমে এই ডিপোজিশন বা সেডিমেন্টস গুলো আসতে পারে, দিয়ে কোস্টাল রিজিয়নে এসে ডিপোজিট হতে পারে। যেমন আমরা ইন্ডিয়ার ইস্ট কোস্টে যদি বে অফ বেঙ্গলে দেখি, যে রিভার গুলোর মাউথ রয়েছে, গঙ্গা বলো, সুবর্ণরেখা বলো, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী, এরা সবাই তাদের মাউথের কাছে এসে আমরা দেখবো সেডিমেন্টস ডিপোজিশন করেছে। তাহলে এই ডিপোজিশন গুলো আমরা সবসময় কোনো ল্যান্ডের বাউন্ডারি রিজিয়ন বরাবর, বর্ডার রিজিয়ন বরাবর দেখতে পাই, এবং এখানে আমাদের কোস্টাল প্লেনস তৈরি হয়, কোস্টাল রিজিয়ন রয়েছে। তা এগুলো যেমন ল্যান্ডের ইন্টেরিয়ার থেকে আসতে পারে, তেমনি কোস্টাল রিজিয়নে আমরা জানি সমুদ্রের ঢেউ মানে সি ওয়েভস, এটাও কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ থাকে। তাহলে সেই সি ওয়েভস কিন্তু এসে আবার কিছু ডিপোজিশন কোস্টাল রিজিয়নে করে। তাই ম্যাক্সিমাম ডিপোজিশন আমরা কিন্তু কোনো ল্যান্ডমাসের বর্ডার রিজিয়ন বরাবর দেখতে পাই। এবারে এরকম বর্ডার রিজিয়ন বরাবর যেখানে ল্যান্ডমাস রয়েছে সেখানে সেখানে এরকম ডিপোজিশন হয়েছে। তাহলে ধরো আমরা যেমন এখানে তিনটে প্রোটো কন্টিনেন্ট নিয়ে কথা বললাম, তো যখন এরকম দুটো ল্যান্ডমাস রয়েছে ধরো, এবং তাদের দুজনেরই বর্ডার রিজিয়নে এরকম ডিপোজিশন হয়েছে, তাহলে সেই যে সেডিমেন্টস বা সেই যে ডিপোজিশন গুলো, এবং এখানে কিন্তু ওয়াটার বডি রয়েছে, রাইট? এখানে ওয়াটার বডি রয়েছে, তাহলে ওয়াটার বডির নিচে এরকম ডিপোজিশনটা হয়েছে, ওশানের নিচে বা সি এর নিচে হচ্ছে, সি ফ্লোর যেটাকে আমরা বলতে পারি, সমুদ্রের তলদেশে। তাহলে এবার কোনো কারণে যদি এই ল্যান্ডমাস গুলো দুজনের দিকে অ্যাট্রাক্ট হয় বা মুভ করে আর কি, তাহলে কি হবে? এর মাঝে এই যে ডিপোজিশন যেগুলো সেডিমেন্টস রয়েছে সেগুলোর ওপর প্রচন্ড চাপ পড়বে, এবং সেই চাপ পড়ে এগুলো, এদের দুটো ল্যান্ডমাসের কলিশন হলে এরা কিন্তু আপলিফট হয়ে একটা মাউন্টেনের মতো ফরমেশন করবে। তাহলে এই যে সেডিমেন্টস ডিপোজিশন, তাকে আমরা কি বলে থাকি? না, এখানে সবসময় একটা এইরকম ধরনের ফিচার তৈরি হয়, যে দু সাইডের ল্যান্ডমাস আর এইখানে সেডিমেন্টস এসে ডিপোজিশন হয়েছে। তো এই যে একটা এইরকম ধরনের ফিচার ফরমেশন হচ্ছে, একে আমরা বলি জিওসিনক্লাইন। কি ফরমেশন হয়েছে? না, এখানে সেডিমেন্টস জমে এই দু সাইড থেকে সেডিমেন্টস এসে এখানে মাঝে যে ওয়াটার বডি তার নিচে যে জমা হচ্ছে, তাকে আমরা বলে থাকি জিওসিনক্লাইন ফরমেশন হয়েছে। তাহলে জিওসিনক্লাইন মানে কি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি, যে এই যে ল্যান্ডমাসের কোস্টাল রিজিয়নে বা এখানে ওয়াটার বডির নিচে এসে যে ডিপোজিশনটা হচ্ছে, সেটাতে এরকম ধরনের একটা ফিচার
তৈরি হয় তাকে আমরা জিওসিনক্লাইন বলি। এবং এর রেসপেক্টে যদি তোমরা দেখো তাহলে এই জায়গাগুলো এইটা কিন্তু অপোজিট, তাই না? এটা এরকম যেটা সিনক্লাইন, আর এটা এর অপোজিট, তাই এগুলোকে আমরা বলি অ্যান্টি জিওসিনক্লাইন, অথবা আমরা শর্টে বলি অ্যান্টিক্লাইন। তাহলে এই যে জিওসিনক্লাইন যে ফিচারটা, সেটা যদি তৈরি হয় এবং সেই সেডিমেন্টস এর ওপর যদি ফিউচারে কোনো প্রেসার পড়ে সেখান থেকে আপলিফটমেন্ট হয়ে কোনো মাউন্টেন তৈরি হয়, তাহলে সবসময় সেটা ফোল্ড মাউন্টেন হয়ে থাকে, অর্থাৎ ভঙ্গিল পর্বত হয়ে থাকে, আমাদের হিমালয় যেরকম ফোল্ড মাউন্টেন। তাহলে হিমালয়ের ক্ষেত্রে আমরা দেখি এবং আমরা ছোট থেকে শুনেছি যে টেথিস নামের একটা অগভীর সমুদ্র ছিল, এবং সেই টেথিসও কিন্তু, এই কোশ্চেনটাও কিন্তু অনেক পরীক্ষায় এসছে, যে টেথিস কিন্তু ওয়ান কাইন্ড অফ জিওসিনক্লাইন। জিওসিনক্লাইন মানে টেথিসের তলায় এরকম হিউজ অ্যামাউন্ট অফ সেডিমেন্ট জমা হয়েছিল, এবং তারপরে দুটো ল্যান্ডমাসের কলিশনে টেথিসের নিচে সেই সেডিমেন্টস আপলিফটমেন্ট করে গিয়ে ফোল্ড মাউন্টেন ফর্মেশন হয়েছে। তাই জিওসিনক্লাইন থেকে কোনো মাউন্টেন ফর্মেশন হলে সবসময় সেটা ফোল্ড মাউন্টেনই হবে, এটা একটা। আর 2 নম্বর কথা হচ্ছে, ফোল্ড মাউন্টেন সবসময় এভাবেই তৈরি হবে। তাহলে কিরকম ধরনের রক দিয়ে ফোল্ড মাউন্টেন তৈরি হবে? না, মেনলি আমরা 3 ধরনের রক আর্থে পেয়ে থাকি। কি কি? না, একটা হচ্ছে ইগনিয়াস রক, যাকে আমরা বলি আগ্নেয় শিলা। একটা হচ্ছে সেডিমেন্টারি রক, যাকে বলি পাললিক শিলা। আর একটা হচ্ছে মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা, অর্থাৎ কোনো শিলা অনেক দিন ধরে কোনো রক সেটা যদি ট্রান্সফর্ম হয়ে যায়, তার যদি রূপান্তর হয়ে যায়, তখন তাকে আমরা বলি মেটামরফিক রক। তো মেনলি এই 3 টাইপের রক রয়েছে। তো কি বললাম? ইগনিয়াস, সেডিমেন্টারি আর মেটামরফিক। তাহলে তোমরা কি বলতে পারো যে ফোল্ড মাউন্টেন কিরকম ধরনের রক দিয়ে তৈরি হবে? ইগনিয়াস, না, না, ইগনিয়াস নয়। সেডিমেন্টারি। ঠিক আছে, তাহলে ফোল্ড মাউন্টেন সবসময় সেডিমেন্টারি রক দিয়ে তৈরি হবে। তাহলে এটা আমাদের জোর করে মনে রাখার কিছু নেই, কারণ আমরা দেখছি যে ফোল্ড মাউন্টেন তৈরি হচ্ছে মানেই তার আগে জিওসিনক্লাইন ফিচার তৈরি হয়েছে, এবং সেখানে সেডিমেন্টসই তো জমা হয়েছে। তাহলে সেই সেডিমেন্টস দিয়েই তো তৈরি ফোল্ড মাউন্টেন। তাহলে ফোল্ড মাউন্টেন সবসময় সেডিমেন্টারি রক দিয়ে তৈরি হবে। তাই হিমালয়তেও আমরা সেডিমেন্টারি রক পেয়ে থাকি, যেহেতু হিমালয় ফোল্ড মাউন্টেন, রাইট? তাহলে দুটো কথা খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা মানে বুঝতে পেরেছো আশা করি, যে জিওসিনক্লাইন ফিচার এবং সেখান থেকে তৈরি হওয়া মাউন্টেন সবসময় ফোল্ড মাউন্টেনই হবে। তাহলে এই যে 3টে ল্যান্ডমাস যেগুলো কোলাইড করে ইন্ডিয়ান পেনিনসুলা তৈরি হয়েছিল, একটা সিংভূম, একটা আরাবল্লী আর একটা ধারওয়াড়, এদের 3জনের মাঝেও এদের যে বর্ডার রিজিয়ন গুলো, সেই জায়গাতেও আমরা কিন্তু অল্প পরিমাণে হলেও জিওসিনক্লাইন ফিচার দেখতে পেয়েছিলাম, বা জিওসিনক্লাইন ফিচার তৈরি হয়েছিল। তাই জন্য এরা যখন কোলাইড করে ইন্ডিয়ান পেনিনসুলা তৈরি করেছে, তখন এই জায়গাতেও কিন্তু অনেক ছোটখাটো ফোল্ড মাউন্টেন তৈরি হয়েছে, এই যে জিওসিনক্লাইন ফিচার যেটা তৈরি হয়েছিল তার থেকে। তো এগুলো অনেক দিন আগের কথা বলা হচ্ছে, এবং এই মাউন্টেন গুলোকে সেই জন্য আমরা এখনো সেই অর্থে মাউন্টেন হিসেবে দেখতে পাই না। তবু কোন কোন জায়গায় লোকেটেড এগুলো আমি বললে তোমরা বুঝতে পারবে। যে এই যে সিংভূম রিজিয়নের ক্ষেত্রে তোমরা দেখতে পাও যে অর্থাৎ ছোটনাগপুর প্ল্যাটু রিজিয়নে যত আমরা ছোট ছোট হিলস দেখতে পাই, রাইট? শুশুনিয়া, মামা ভাগ্নে, অযোধ্যা, তারপরে দলমা, এছাড়া তোমরা এখানে গর্জাত হিলস বলে একটা হিলস পাওয়া যায় উড়িষ্যা ঝাড়খণ্ডে বর্ডারে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাজমহল হিলস, রাইট? ছোটনাগপুর প্ল্যাটুর একদম ইস্টার্ন সাইডে। এই সমস্ত যে হিলস গুলো আমরা ছোটনাগপুর প্ল্যাটু বলতে এই সিংভূম ল্যান্ডমাসের বর্ডার রিজিয়ন বরাবর দেখতে পাওয়া যায়, রাইট? বর্ডার রিজিয়ন বরাবর তোমরা ম্যাপে দেখতেও ভালো করে লোকেট করতে পারবে। তো এগুলো কিন্তু এই সময় আপলিফট হয়েছে, রাইট? তাহলে যেহেতু এদের কলিশন হয়েছিল, তাহলে এরা একসাথে কোলাইড করে পেনিনসুলা তৈরি করেছে, তাই এদের বর্ডার রিজিয়নে এই সমস্ত হিলস গুলো কিন্তু তখনকার হিলস। ঠিক আছে, তাহলে আর কি কি হয়েছিল? না, এখানে আমরা দেখবো যে এই রিজিয়নটায় ইস্টার্ন ঘাট তৈরি হয়েছিল, ইস্টার্ন ঘাট, ইস্ট কোস্ট, এই বরাবর ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ। এবং এইখানে আরাবল্লী এবং ধারওয়াড়ের মাঝে আমরা দেখবো যে আরাবল্লী কিরকম ধরনের মাউন্টেন যদি বলে অরিজিনালি,
তাহলে আরাবল্লী কিন্তু অরিজিনালি অর্থাৎ অ্যাকর্ডিং টু ফরমেশন এটা কিন্তু ফোল্ড মাউন্টেন, এবং ফোল্ড Fold মাউন্টেন mountain. মানেই সেটা সেডিমেন্টারি রক দিয়ে তৈরি। কিন্তু আরাবল্লী ইন্ডিয়ার ল্যান্ডমাসের ওপর সব থেকে পুরনো মাউন্টেন রেঞ্জ, তাই এতদিন ধরে এত ক্লাইমেটিক কন্ডিশনের আন্ডারে থেকে আরাবল্লীর যে সেডিমেন্টারি রক সেগুলো আস্তে আস্তে এরোশন হয়ে গেছে, ক্ষয় পেয়ে গেছে। এবং তাই জন্য যদি কোশ্চেন এরকম হয় যে আরাবল্লী কি টাইপের মাউন্টেন, তাহলে কিন্তু তখন আমরা তাকে বলে থাকি যে ক্ষয়জাত পর্বত, অর্থাৎ ইংলিশে বলা হয় রেসিডুয়াল মাউন্টেন, ক্ষয়জাত পর্বত, কারণ আজকে প্রেজেন্টে এটা ক্ষয় পেয়ে গেছে। কিন্তু যদি তোমাকে বলে অ্যাকর্ডিং টু ফরমেশন বা অরিজিনালি আরাবল্লী হুইচ টাইপ অফ মাউন্টেন, তাহলে আমরা অবশ্যই বলবো আরাবল্লী ইজ আ ফোল্ড মাউন্টেন। তাহলে যখন এরা কোলাইড করে পেনিনসুলা হয়েছে তখন আরাবল্লীর ওপরও প্রেসার পড়েছে কলিশন হলে, এবং হয়তো আরাবল্লী মাউন্টেন রেঞ্জ আরো আপলিফমেন্ট হয়েছে। এছাড়া মেনলি এই বর্ডার রিজিয়নে যে মাউন্টেন রেঞ্জটা তৈরি হয়েছে সেটা হচ্ছিল ভিন্ডিয়ান মাউন্টেন রেঞ্জ। তাহলে যেগুলোর নাম আমি লিখছি এরা কিন্তু ফরমেশনের দিক দিয়ে অরিজিনালি সবাই ফোল্ড মাউন্টেন। কিন্তু আজকে এসে তোমাকে যদি বলা হয় যে ভিন্ডিয়া সাতপুরা কি টাইপের মাউন্টেন, তাহলে কি আমরা বলবো ফোল্ড মাউন্টেন? নিশ্চয়ই নয়, কারণ আমরা জানি যে এরা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে বেস্ট এক্সাম্পল অফ ব্লক মাউন্টেন। তো কারোর কাছে টার্ম গুলো শোনা হলে তো এগুলো বেসিক টাইপ বলছি মাউন্টেন্স এর, যেমন ফোল্ড মাউন্টেন একটা টাইপের মাউন্টেন, তেমনি ব্লক মাউন্টেন যাকে বাংলায় আমরা স্তূপ পর্বত বলে থাকি, সেটা হচ্ছে ব্লক মাউন্টেন। তো এই সমস্ত জিনিসগুলো যখন আমরা পড়তে পড়তে ইন্ডিয়ার যে ফিচার্স নিয়ে যখন আলোচনা করব তখন সেই কনসেপ্ট গুলো ডিটেলে তোমাদেরকে এক্সপ্লেন করব, কারণ একসাথে যদি আমি সবার কনসেপ্ট বলি তোমরাও কিছুটা ঘেটে যাবে। তাই যখন আমরা যেখানে আছি তখন সেখানে যতটা যে জিনিস দরকার লাগছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। তাহলে আপাতত আমরা দেখলাম যে প্রিক্যাম্বিয়ান এরার সময় তিনটে ছোট ছোট এরকম প্রোটো কন্টিনেন্ট বা ল্যান্ডমাস কি করে এক জায়গায় কোলাইড করে তবে কিন্তু ইন্ডিয়ান পেনিনসুলা ফরমেশন করেছে, রাইট? অর্থাৎ ইন্ডিয়ার যে ওল্ডেস্ট ল্যান্ডমাস ট্রায়াঙ্গুলার শেপের সেইটা ফরমেশন। তো চলো আমরা আজকে আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। তো এখানে তোমাদেরকে একটা যেটা আমি এঁকেছিলাম যে দুটো ল্যান্ডমার্ক দুজন দুজনের দিকে এগিয়ে আসছে, রাইট? তো চলো আমি এবার তিনটে ল্যান্ডমার্ক আঁকলাম। ধরো এই দুটো ল্যান্ডমার্ক দুটো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই ল্যান্ডমার্কটা এই দিকে মুভ করেছে, এবং সবসময় আমাদের মনে রাখতে হবে আর্থের সারফেসে ল্যান্ডমার্ক রয়েছে এবং তাছাড়া আর কি থাকতে পারে, ওয়াটার বডি। তার মানে এই বাকি জায়গাগুলো সব ওয়াটার। আমার এখানে হোয়াইট কালারের ওয়াটার, ঠিক আছে, বাট এগুলো সব ওয়াটার বডি রয়েছে। তাহলে যখনই কোনো একটা ল্যান্ডমার্ক, এবার আমাদের আর্থের সারফেসে টোটাল এরিয়া তো কনস্ট্যান্ট, রাইট? টোটাল এরিয়া তো বাড়ছে না। তাহলে একটা ল্যান্ডমার্ক যদি আরেকজনের দিকে মুভ করে তার মানে সেটা নিশ্চয়ই অন্য একটা ল্যান্ডমার্কের থেকে কিছুটা দূরে সরে যাবে। এটা খুব সাধারণ লজিক, সিম্পল লজিক। তাহলে এ যদি এর দিকে মুভ করে তার মানে এদের দুজনের মাঝে ডিস্টেন্স বা গ্যাপ কমছে, অর্থাৎ এদের মাঝে যে ওয়াটার বডি রয়েছে সেটা আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ওয়াটার বডির নিচে যদি সেডিমেন্টস জমা হয়ে থাকে তার উপর একটা প্রেসার পড়ছে এবং আস্তে আস্তে এর থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ এখানে যে ওয়াটার বডি রয়েছে তার যে একদম তলদেশ, অর্থাৎ সি ফ্লোর যাকে আমরা বলি ইংলিশে, সেই সি ফ্লোরটা কিন্তু সেখানে একটা টেনসাইল ফোর্স, একটা টান তৈরি হচ্ছে, ঠিক আছে? এই দুটো কারণের জন্য দুরকম ঘটনা ঘটবে। কি হবে না, এখানে যেহেতু এই ল্যান্ডমার্কটা আরেকজনের সাথে কলিশন হওয়ার দিকে এগোচ্ছে, তাই জন্য আমরা এই যে বাউন্ডারিটা তৈরি হবে এবং এখানের তলায় যদি সেডিমেন্টস থাকে, জমা হয়ে থাকে, জিওসিনক্লাইন ফিচার যদি ফরমেশন হয়ে থাকে, তাহলে এখানে ফোল্ড মাউন্টেন হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু আমরা মেনলি এখন যেটা বলতে চাইছি আমি, যেটা হচ্ছে বাউন্ডারি নিয়ে, যে যখন দুটো ল্যান্ডমার্ক কোলাইড করে যায় তাদের মাঝে যে বাউন্ডারি তৈরি হয় তাকে আমরা কনভার্জেন্ট বাউন্ডারি বলি, এবং এর থেকে দূরে সরে গেছে। তাহলে এদের মাঝে যে বাউন্ডারি তৈরি হচ্ছে, এখানে সি ফ্লোর যেটা তার উপরে টান পড়ছে, টেনসাইল ফোর্স তৈরি হচ্ছে এইদিকে আর এইদিকে, তাতে কি হবে বলছি, এই বাউন্ডারিটাকে আমরা বলি ডাইভারজেন্ট বাউন্ডারি। তাহলে কনভার্জেন্ট বাউন্ডারি মানে দুটো ল্যান্ডমার্ক কোলাইড করছে তাদের বাউন্ডারি, এখানে দূরে সরে যাচ্ছে তাদের মাঝে যে বাউন্ডারি। কনভার্জেন্ট বাউন্ডারিতে জিওসিনক্লাইন ফিচার ফরমেশন হলে ফোল্ড মাউন্টেন হবে কলিশন হয়ে সেডিমেন্টস থাকলে। ডাইভারজেন্ট বাউন্ডারিতে কি হবে না, এখানে সি ফ্লোরের মধ্যে টান পড়ছে, তাহলে সেখানে
ক্র্যাক ডেভেলপ হবে, ফাটল তৈরি হবে, এবং সেই ফাটল থেকে আমরা দেখব যে আর্থের ইন্টিরিয়ারে যে সমস্ত মল্টেন, যে সমস্ত রক বা মেটালিক যে সমস্ত মিনারেল গুলো রয়েছে, যেগুলো ভিসকাস অবস্থায় রয়েছে, পুরো লিকুইড ফর্মে নয়, যেগুলোকে আমরা কি বলে থাকি, যখন আর্থের ইন্টিরিয়ারে থাকে তখন আমরা তাকে বলে থাকি ম্যাগমা। সেই ম্যাগমা কিন্তু ওই ক্র্যাক দিয়ে সি ফ্লোর, যে সেই সারফেসের উপর এসে জমা হতে থাকে, এবং এই জিনিসটা কিন্তু আর্থের যে বড় বড় ওশান গুলো, তাদের যে মিডল পোর্শন, সেখানে কিন্তু দেখতে পাওয়া যায়। সেখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ভলক্যানিক এরাপশন হয়ে থাকে সেই সমস্ত ক্র্যাক গুলো দিয়ে। আমরা ল্যান্ডমাসের ওপর যে সমস্ত ভলক্যানো দেখতে পাই সে তো ঠিকই, কিন্তু দুমদাম করে বেরোয় আর কি, অগ্নুৎপাত হয়ে থাকে। কিন্তু ওশান ফ্লোরের নিচে কিন্তু এত হতে পারে না, মানে এত ফাস্ট হতে পারে না, খুব স্লোলি হয়, কিন্তু প্রচুর পরিমাণে এরকম ক্র্যাক তৈরি হয় মিড ওশানের ক্ষেত্রে, এবং সেখান থেকে কিন্তু ভলক্যানিক এরাপশন হয়। তো এইখানে যে একটা কোশ্চেন, আচ্ছা এই লাভা নিয়ে বলি, যে লাভা যখন, সরি ম্যাগমা যখন আর্থের ইন্টিরিয়ারে থাকে তখন আমরা এটাকে ম্যাগমা বলি, যখন এটা আর্থের সারফেসের ওপরে চলে আসে তখন আমরা এটাকে লাভা বলে থাকি। এই একটা সূক্ষ্ম ডিফারেন্স এর মধ্যে রয়েছে। তো এই লাভা আমরা দেখেছি যে আর্থের সারফেসের উপরে এলে অ্যাটমসফিয়ারের কন্ট্যাক্টে এসে ঠান্ডা হয়ে যায় এবং সলিড হয়ে যায়, দিয়ে সেখানে একটা রক ফর্মেশন করে। কি টাইপের রক সেটা? সেটাকে আমরা বলে থাকি ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা তৈরি হয় এই ম্যাগমা যেটা ইন্টেরিয়ারে রয়েছে সেটাই বাইরে এসে সলিডিফাই হয়ে আমাদের ইগনিয়াস রক তৈরি হয়। তাহলে ইগনিয়াস রক আর সেডিমেন্টারি রক, তাহলে সেডিমেন্টারি রক সবসময় আমরা সমুদ্রের তলায় পাবো, যেখানে সেডিমেন্ট জমা হয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে এই যে একটা জলের হিউজ প্রেসার রয়েছে, সেই জন্য কিন্তু সেখানে রক ফর্মেশন হবে। তাহলে মেনলি ইগনিয়াস রক আর সেডিমেন্টারি রক সম্বন্ধে আমরা বেসিক কথাগুলো জানতে পারলাম। এরপর ইগনিয়াস রক সম্বন্ধে আমরা আরো কিছু জানবো নিশ্চয়ই, কি কি টাইপের ইগনিয়াস রক রয়েছে এবং কিভাবে কোনটা কোথায় আমরা ইন্ডিয়ার ওপর বা আর্থের সারফেসে পেয়ে। তাহলে আমাদের যে তিনটে প্রোটোকন্টিনেন্ট যে কোলাইড করে পেনিনসুলা তৈরি হলো, এই যে বললাম রাজমহল হিলস, ইস্টার্ন ঘাট, ভিন্দিয়ান রেঞ্জ, এগুলো তৈরি হয়েছিল, তাহলে এগুলো কনভার্জেন্ট বাউন্ডারিতে তৈরি হয়েছে না ডাইভার্জেন্ট বাউন্ডারিতে তৈরি হয়েছে? কনভার্জেন্ট বাউন্ডারিতে তৈরি হবে না ডাইভার্জেন্ট? তা ক্লিয়ার হওয়া উচিত তোমাদের কাছে যে কনভার্জেন্ট বাউন্ডারিতে তৈরি হবে। তাহলে কনভার্জেন্ট বাউন্ডারিতে তৈরি হয়েছে, এবং সে কারণে যেহেতু কলিশন হয়েছে সেই জন্য কোলাইড করে গেছে। তাহলে এই যে এরপরে আমরা যদি দেখি যে প্রি ক্যাম্বিয়ানের পরে আমরা ক্যাম্ব্রিয়ান এরা বলে থাকি, ততক্ষণ অবধি এই যে প্যানজিয়া মানে ওভারঅল যে ল্যান্ডমাস, এটা একসাথেই ছিল, এবং ইন্ডিয়ার পজিশন কি ছিল না, ইন্ডিয়া এই ক্যাম্ব্রিয়ান এরার শেষের দিকে গিয়ে ট্রায়াঙ্গুলার শেপটা কিন্তু নিজে তৈরি করে নিয়েছে। এরপরে যদি আমরা 250 মিলিয়ন ইয়ার্স বা ওই সময়ের কথা দেখি, তাহলে আমরা দেখবো যে আস্তে আস্তে এই যে প্যানজিয়া যে একটা ল্যান্ডমাস ছিল, সেটা স্প্লিট হয়ে গেছে দুটো ল্যান্ডমাস। তো এই দুটো ল্যান্ডমাসে স্প্লিট হয়ে গিয়ে দেখা যায় যে একটা নর্থ পোলের দিকে শিফট করে গেছে নর্দার্ন হেমিস্ফিয়ারে, আর একটা ল্যান্ডমাস সাউথ পোলের দিকে সাউদার্ন হেমিস্ফিয়ারের দিকে শিফট করে এসেছে। তাহলে যে নর্থ পোলের দিকে শিফট করে গেছিল তার মধ্যে কে কে ছিল না, এখন আমরা যে সমস্ত কন্টিনেন্ট গুলোকে নর্দার্ন হেমিস্ফিয়ারে দেখতে পাই, অর্থাৎ মেনলি নর্থ আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার মধ্যে বলতে গেলে রাশিয়া এবং চায়না, এই যে একটা হিউজ এরিয়া, এইটা মানে নর্দার্ন এশিয়া যেটা বা সেন্ট্রাল এশিয়া যদি আমরা বলি, সেই পোর্শনটা, এই পার্টটা মানে প্যানজিয়া ব্রেক হয়ে গেছে। আমরা যে প্যানজিয়া দেখেছিলাম সেই প্যানজিয়া ব্রেক হয়ে একটা ল্যান্ডমাস নর্থের দিকে গেছে, যাকে আমরা বলে থাকি লরেশিয়া, বা এটার আরেকটা নাম রয়েছে আঙ্গারা ল্যান্ড। আর সাউথের দিকে যেটা চলে আসে তার নাম হয় গন্ডওয়ানা। তো ইন্ডিয়ার যে পেনিনসুলার ল্যান্ডমাসটা সেটা কোন দিকে গেছিল, এদিকে না এদিকে না, সেটা কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ারের দিকে চলে এসেছে। তাই সেইটাকে আমরা বলি যে ইন্ডিয়ার অরিজিনাল ল্যান্ডমাসটা কিন্তু গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট ছিল, এবং যতদিন এই ট্রায়াঙ্গুলার ল্যান্ডমাসটা এই গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে ছিল, আর কে কে ছিল এখানে তাহলে, তাহলে যারা যারা এখন সাউদার্ন হেমিস্ফিয়ারে রয়েছে, কে কে রয়েছে, সাউথ আমেরিকা যাকে আমরা ল্যাটিন আমেরিকা বলি, আফ্রিকা রয়েছে, আন্টার্কটিকা রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে।
তাহলে এই যে কন্টিনেন্ট গুলো, তো এরা কিন্তু তখনও গন্ডোয়ানার দিকে ছিল। তাহলে ইন্ডিয়ার এই পেনিনসুলার ল্যান্ডমাস, যেটা অরিজিনাল ল্যান্ডমাস, সেটা কিন্তু বরাবর নর্দার্ন হেমিস্ফিয়ারে ছিল না, রাইট? তাহলে গন্ডোয়ানা যেহেতু সাউদার্ন হেমিস্ফিয়ারের ল্যান্ডমাস, তাই এইটার পার্ট ছিল ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার অরিজিনাল ল্যান্ডমাস কিন্তু ইনিশিয়ালি সাউদার্ন হেমিস্ফিয়ারে ছিল, পরে কিন্তু এটা মুভ করে আজকে আমরা যেখানে দেখতে পাই নর্দার্ন হেমিস্ফিয়ারে, সেই লোকেশনে মুভ করে এসছে। ঠিক আছে? তো কেন হঠাৎ প্যানজিয়া ব্রেক করে গেল তোমাদের মনে হচ্ছে না? যে বেশ তো দিব্যি একসাথে ছিল, সবাই একসাথে হই হুল্লোড় করছিল, তো কেন হঠাৎ ব্রেক করে গেল? না, এই ব্রেক করে গেছে কেন, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে ল্যান্ডমাস গুলো যেন মুভ করছে, তাই না? তাদের অরিজিনাল যে পজিশন সেখান থেকে মুভ করে গেছে, তাদের কোথাও একটা ড্রিফট হয়েছে, মুভমেন্ট হয়েছে। তো এই রিলেটেড পড়াশোনা করতে গিয়ে, স্টাডি করতে গিয়ে, প্রথম আমাদেরকে একটা থিওরি যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে অ্যালফ্রেড ওয়েগনার। তো উনি একজন জার্মান ক্লাইমেটোলজিস্ট ছিলেন। তো 1912 সালে তিনি একটি থিওরি প্রপোজ করেন, যেখানে তিনি এক্সপ্লেন করার চেষ্টা করেছিলেন যে কেন এই ল্যান্ডমাস গুলো মুভ করে যাচ্ছে। মানে যেদিকেই হোক, কেউ কারোর কাছে আসছে বা দূরে সরে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, সেটা তো হবেই, কারণ তোমাদের বুঝতে হবে যে সারফেসটা টোটালটা কনস্ট্যান্ট, এর এরিয়াটা বাড়ছে কমছে না। তাই একজন সরে যাচ্ছে মানে সরে বেরিয়ে চলে যাবে এরকম তো না, তাহলে অন্য কারোর কাছে আসবে, যেহেতু ওভারঅল যে এরিয়া সেটা কনস্ট্যান্ট। তাহলে আলফ্রেড ওয়েগনার কি বলেছিলেন উনি, এবং উনি এটাকে বলেছিলেন যেহেতু ল্যান্ডমাস গুলোকেই আমরা আইডেন্টিফাই করতে পারি, তাই তাদের শিফটটা আমরা, যে ড্রিফট হচ্ছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি ভালোভাবে ম্যাপ। রাইট, এটা বলেছিলেন কন্টিনেন্টকে বেস করে উনি বলেছিলেন, উনি ওভারঅল আর্থের সারফেস কে বেস করে বলেন। তো সেই জন্য এটার নাম দিয়েছিলেন যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, যে কন্টিনেন্ট গুলো যে ড্রিফট হচ্ছে তাই নিয়ে যে থিওরি। তাহলে আমাদের এত কিছু ডিটেলে পড়তে হবে না, যে কি ছিল থিওরিতে, কি তার এক্সপ্লেনেশন, কি রেজাল্ট, আমরা ফাইনাল কনক্লুশন, এত না। আমরা খালি কি কারণ আমরা খুঁজতে চলেছি, মানে কিসের অ্যান্সার, সেটা হচ্ছে হঠাৎ করে প্যানজিয়া ভেঙে গেল কেন, বা এই যে মুভমেন্ট গুলো হচ্ছে কেন হচ্ছে, রাইট? তাহলে সেই জন্য, মানে সেই কারণ হিসেবে ওয়েগনার দুটো কথা বলেছিলেন। একটা কি না, প্রথম কারণ তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে আর্থের যে রোটেশন। তোমরা জানো যে আর্থ নিজের অ্যাক্সিসের উপর রোটেট করছে, এবং এই যে রোটেশনাল স্পিড, এটা কোন রিজিয়নে সব থেকে বেশি? আর্থ যেহেতু স্ফেরিক্যাল, তাই জন্য তার যে মাঝ বরাবর যে পোর্শনটা, অর্থাৎ ইকুয়েটার, নিরক্ষরেখা যেখানে রয়েছে, ইকুইটোরিয়াল রিজিয়ন বা নিরক্ষীয় অঞ্চলে কিন্তু আর্থের রোটেশনাল স্পিড ম্যাক্সিমাম। যত আমরা পোলের দিকে যাব তত এই রোটেশনাল স্পিডটা আস্তে আস্তে কমতে থাকে, পোলে গিয়ে জিরো হয়ে যায়, নর্থ পোল আর সাউথ পোল। তাহলে যেহেতু মাঝ বরাবর একটা রোটেশনাল স্পিড রয়েছে, এবং আর্থ আমরা জানি ওয়েস্ট থেকে ইস্টের দিকে রোটেট করে, তাই জন্য কোনো ল্যান্ডমাস এখানে ব্রেক হয়ে গেলে সবসময় সে দুটো পোলের দিকে মুভ করে যাবে, তার ড্রিফট হয়ে যাবে। যেহেতু রোটেশনাল স্পিড মাঝ বরাবর ম্যাক্সিমাম, তাই ল্যান্ডমাস গুলো আস্তে আস্তে ড্রিফট হয়ে যাচ্ছে পোলের দিকে। এটা উনি বলেছিলেন এক নম্বর কারণ। সেকেন্ড কারণ হিসেবে উনি বলেছিলেন যে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড, আর্থের একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা রয়েছে জানি, সেই জন্যই আর্থের সারফেসের উপর আমাদের কম্পাস কাজ করে। ঠিক আছে? আর্থের পোলের সাথে আমাদের কম্পাসের যে ম্যাগনেটের যে পোল, সেই পোল। ঠিক আছে? তো এই যে আর্থের ম্যাগনেটিক ফিল্ড, এবং তার সাথে যে কারণের জন্য আমাদের আর্থের সারফেসে জোয়ার ভাটা হয়ে থাকে, হাই টাইড লো টাইড, অর্থাৎ সান আর মুন, তার যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনের জন্য কন্টিনেন্ট গুলোর ড্রিফট হচ্ছে। তাহলে উনি মেনলি এই দুটো কারণ আমাদের বলেছিলেন। তো এটা অনেক আগের কথা, বুঝতেই পারছো, 1912। তো তখন টেকনোলজি এত ডেভেলপমেন্ট হয়নি, টেকনোলজি, তো সেই জন্য অতটা সাইন্টিফিক্যালি তিনি এক্সপ্লেন করতে পারেননি, কিন্তু তিনি মোটামুটি এরকম একটা ধারণা দিয়েছিলেন যে কি কারণে কন্টিনেন্ট গুলোর ড্রিফট হচ্ছে। তাহলে এরপরে আরো যত সময় এগিয়েছে, মানুষের জানার ইচ্ছা আরো বেড়েছে, তো আরো বেশি সাইন্টিফিক্যালি টেকনোলজিক্যালি যদি আমরা এটাকে এক্সপ্লেন করতে গিয়ে যদি আমরা দেখব যে 1950s থেকে 1970s এর মাঝে এই থিওরিটা কি, এই একই কন্টিনেন্টাল ড্রিফট থিওরির একটা সাইন্টিফিক
এবং মডার্ন ভার্সন প্রপোজ করা হয়, এবং সেটাকে মেনেই আমরা আজ অব্দি যা কিছু চেঞ্জ হচ্ছে আর্থের সারফেসের উপর, বা এটাকে অ্যাকচুয়ালি আর্থের ক্রাস্ট বললে ভালো হয়, যে আপার লেয়ার অফ আর্থ, যাকে আর্থের ক্রাস্ট বলে থাকি আমরা, তারও একদম উপরের পোর্শনটাকে আমরা সারফেস বলতে পারি। তো এখানে ক্রাস্ট বলাটা বেশি যুক্তিযুক্ত, আর্থের ক্রাস্ট। তো তার উপর যা কিছু মুভমেন্ট, যা কিছু এই যে আর্থকোয়েক বলো, সুনামি বলো, যা কিছু আমরা এক্সপ্লেন করি আজকে প্রেজেন্ট এসে দাঁড়িয়েও, সেটা কিন্তু এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, যেটা মডার্ন এবং সায়েন্টিফিক ভার্সন, সেটা দিয়ে এক্সপ্লেন করে থাকি আমরা, এবং সেইভাবেই আমরা এক্সপ্লেন করব আর কি। প্লেট টেকটনিক থিওরি। তাহলে প্লেট টেকটনিক থিওরি, এই থিওরিটার নতুন নাম দেওয়া হয়েছে প্লেট টেকটনিক থিওরি। তাহলে এতে ডিফারেন্সটা কি কন্টিনেন্টাল ড্রিফট থিওরির সাথে? না, প্রথম কথা হচ্ছে ওখানে শুধুমাত্র কন্টিনেন্ট গুলোকে নিয়ে কথা বলা হচ্ছে, রাইট? ওয়াটার বডির নিচেও যে একটা ক্রাস্ট রয়েছে, তাহলে এই যে বললাম ক্রাস্ট, তাহলে ক্রাস্টের খুব ইজিলি তোমরা দুটো টাইপ করতে পারবে নিশ্চয়ই, যে আর্থের যে ক্রাস্ট সেখানে দুটো জিনিসই পাওয়া যায়, একটা ল্যান্ডমাস বা কন্টিনেন্ট, আর একটা হচ্ছে ওয়াটার বডি বা ওশান। তাহলে দুটো ক্রাস্ট আমরা ইজিলি ডিফাইন করতে পারি। যেটা কন্টিনেন্ট রয়েছে সেটাকে আমরা বলি কন্টিনেন্টাল ক্রাস্ট, আর যেখানে ওশান ফ্লোর, যেটা ওশানের ফ্লোরে যে ক্রাস্ট রয়েছে, সেটাকে আমরা বলে থাকি ওশানিক ক্রাস্ট। ঠিক আছে, আসছি এই ক্রাস্ট দুটোর কথা নিয়ে, আর দুটো ইনফরমেশন দিয়ে দেবো অবশ্যই, তার আগে প্লেট টেকটনিক বলেন। তো এই যে ওয়েগনার কি বলেছিলেন, শুধু ল্যান্ডমাস গুলো, কন্টিনেন্ট গুলো রেসপেক্টে থিওরি উনি দিয়েছিলেন, কিন্তু এটাই পরে প্লেট এর রেসপেক্টে এক্সপ্লেন করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে আর্থের যে ক্রাস্ট, এই ক্রাস্ট তৈরি হয়েছে অনেকগুলো প্লেটকে একসাথে করে। অনেকগুলো প্লেট মানে এখানে চায়ের কাপলেট না হলেও, ওরকম সুন্দর শেপের না হলেও, বিভিন্ন ধরনের, মানে আজকে যদি টোটাল সারফেস আর্থের এটা হয়, তাহলে সেটা বিভিন্ন ধরনের এরকম প্লেটের কম্বিনেশনে তৈরি ওভারঅল আর্থের সারফেস। তাহলে গোটা এরিয়া জুড়েই প্লেট রয়েছে। এই প্লেটগুলোর মুভমেন্ট হচ্ছে, এই প্লেটগুলোর মুভমেন্ট হচ্ছে, রাইট? কারণ ওশান ফ্লোর, যেটা তোমরা দেখলে যে ডাইভারজেন্ট বাউন্ডারি তৈরি হওয়ার সময় ওশান ফ্লোরের এরিয়াও বাড়ছে, ওয়াটার বডি আস্তে আস্তে বড় হচ্ছে, এবং তোমরা বুঝতে পারবে যে আজকে প্রেজেন্ট ডেজে কন্টিনেন্ট গুলোর মাঝে তো আমরা এত ওশান পাই, প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান, আটলান্টিক ওশান। তো ইনিশিয়ালি তো একটাই ছিল, প্যান্থালাসা। তাহলে পরে ওশান গুলো কি করে হলো? না, একটা ল্যান্ডমাস বা কন্টিনেন্ট দুজনের থেকে দূরে সরে গেছে, তাই তার মাঝে একটা নতুন ওয়াটার বডি ক্রিয়েট হয়েছে। এইভাবেই কিন্তু ওয়ার্ল্ডের বাকি ওশান গুলো তৈরি হয়েছে। আর সব থেকে বড় যে ওয়াটার বডিটা এখনো পড়ে আছে আর্থের ওপর, সেটা হচ্ছে প্যান্থালাসা থেকে, তার নাম হয়েছে প্যাসিফিক ওশান। আর বাকি ওশান গুলো কিন্তু পরে তৈরি হয়েছে, যেহেতু এই ড্রিফট বা এই প্লেটের যে মুভমেন্ট হয়েছে তার জন্য। তাহলে প্লেট যেটা, সেটা ওশানের তলায় ক্রাস্ট, সেখানেও প্লেট রয়েছে, যেটা কন্টিনেন্টের তলায় ক্রাস্ট, সেখানেও প্লেট রয়েছে। ওভারঅল সারফেস যে ক্রাস্ট, সেটাই প্লেট দিয়ে তৈরি। এই প্লেট গুলো মুভ করছে, এবং প্লেট মুভ করছে বলেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি কন্টিনেন্ট গুলোকে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় এদের ড্রিফট হচ্ছে। তো এই যে আর্থকোয়েক কোথায় হয়, এই যে স্টেবল ল্যান্ডমাসের কথা একটু ফিরে আসি, যে পেনিনসুলা বলছিলাম স্টেবল আর্থকোয়েক পসিবিলিটি কম, তাহলে আর্থকোয়েক পসিবিলিটি বেশি কোথায় হয়? না, এই যে প্লেটের কম্বিনেশনে ওভারঅল আমাদের ক্রাস্ট তৈরি, এই প্লেট গুলোর যে জাংশন রিজিয়ন গুলো, সেইগুলো খুব আনস্টেবল হয়। কেন হয়? কারণ প্লেট গুলো মুভ করছে। প্লেট গুলো যদি মুভ করে, তাহলে একটার সাথে আরেকটার যে বর্ডার রিজিয়ন, সেখানে ধাক্কাধাক্কি লাগবে, তো সেটা ডাইরেক্ট কলিশন হতেও পারে, অথবা কিছুটা সাইড দিয়ে ঘষাঘষি হচ্ছে, কিছু নড়াচড়া হচ্ছে, কিছু ডিস্টারবেন্স হচ্ছে আর্থের ক্রাস্টে। এই যে ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্সের জন্যই কিন্তু একটা ওয়েভ জেনারেট হয়, যেটাকেই আমরা আর্থকোয়েক বলে থাকি। তাই জন্য আর্থকোয়েকের পসিবিলিটি ম্যাক্সিমাম আমরা আর্থের ক্রাস্টের ওপর কোন কোন রিজিয়নে পাই? না, এই যে সমস্ত প্লেট গুলো ছড়িয়ে রয়েছে আর্থের ক্রাস্টে, সেই প্লেট গুলোর যে জাংশন রিজিয়ন গুলো, সেইগুলো কিন্তু আর্থকোয়েক প্রোন রিজিয়ন হয়। দেখো আমাদের হিমালয়াও, এখন আমরা ল্যান্ডমাস দিয়ে কথা বলছি ঠিক, হিমালয় যখন আমরা হিমালয় পড়বো, আমরা দেখবো যে এখানেও দুটো প্লেটের জাংশন রিজিয়নে বা বর্ডার রিজিয়নে যে টেথিস বা জিওসিনক্লাইন ছিল, সেখান থেকে কলিশন হয়ে কনভার্জেন্ট বাউন্ডারিতে হিমালয় তৈরি হয়েছে। তাহলে হিমালয়ান রিজিয়নটাও কিন্তু দুটো প্লেটের জাংশন রিজিয়নে বা বর্ডার রিজিয়নে পড়ে। সেই জন্য কিন্তু হিমালয়ান রিজিয়ন এত আর্থকোয়েক প্রোন এবং আনস্টেবল আমরা বলতে পারি।
আমাদের পেনিনসুলার ল্যান্ডমাসটা মধ্যে এরকম কোনো প্লেট বাউন্ডারি নেই, তাই জন্য এখানে আর্থকোয়েক পসিবিলিটি কম এবং সেই জন্য এটা স্টেবল ল্যান্ডমাস। চলো, প্লেট কিভাবে রয়েছে আর্থের ক্রাস্টে বুঝতে পেরেছো আশা করি। এবং যেহেতু বললাম দু ধরনের আর্থের ক্রাস্ট, কন্টিনেন্ট আর ওশান, তাই প্লেটও দু রকমের, ওশানিক প্লেট, কন্টিনেন্টাল প্লেট। তো আমাদের কারণ কি ছিল, মানে আমাদের কি উত্তর আমরা খুঁজতে যাচ্ছিলাম, যে কেন প্যানজিয়া ভেঙে গিয়ে ল্যান্ডমাস গুলো কেন স্প্লিট হয়ে গেল, কেন এরা মুভ করছে। তাহলে ওয়েগনার যে থিওরি দুটো দিয়েছিলেন সে দুটো আমাদের আজকের দিনে এসে খুব একটা পছন্দ হয় না, আমরা আরো সাইন্টিফিক, আরো লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন চাই। তো সেটাই প্লেট টেকটনিক থিওরিতে বলা হয়েছে। এখানে প্রথম যে পয়েন্টটা বলা হয় সেটা হচ্ছে কনভেকশনাল হিট ফ্লো। এই কনভেকশনাল হিট ফ্লোটা আমরা ঠিক কোথায় দেখতে পাই? দেখো, আর্থের যে আমি ক্রাস্ট বললাম, এই ক্রাস্টের নিচে যে লেয়ারটা রয়েছে, যেখানে কি রয়েছে না ম্যাগমা রয়েছে, সেই ম্যাগমা যেখানে রয়েছে সেই লেয়ারটাকে আমরা বলে থাকি অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ার, যেখানে আমাদের এই ভিসকাস অবস্থায় এই যে মল্টেন রক স্টকস গুলো, মেটাল মিনারেল গুলো রয়েছে সেগুলো, সেই যে অ্যাসথেনোস্ফিয়ারের ওপরে এই প্লেট গুলো ফ্লোটিং অবস্থায় রয়েছে। ইমাজিন করে নাও একটু, যে এই অ্যাসথেনোস্ফিয়ার যে একটা ভিসকাস বা মল্টেন যে একটা লেয়ার রয়েছে আর্থের ইন্টেরিয়ারে, তার ওপরে এই প্লেট গুলো, আর্থের ক্রাস্ট যেটা দিয়ে তৈরি, কম্বিনেশন অফ প্লেট, এই প্লেট গুলো কিন্তু ফ্লোটিং অবস্থায় রয়েছে। তাহলে প্লেট গুলো মুভ করার পেছনে এই যে কনভেকশনাল হিট ফ্লো, সেটা আমরা এই অ্যাসথেনোস্ফিয়ার যে লেয়ারটা, সেই লেয়ারের মধ্যে দেখতে পাই, যেখানে মল্টেন অবস্থায় ম্যাগমা রয়েছে। ম্যাগমা কি হয় না, তোমরা গ্যাসের ওপর বাটিতে করে জল বসালে জানো, বা যাই হোক তলা থেকে হিট দিলে পরে জলের মধ্যে যদি দুটো কাগজের টুকরো ফেলে দাও, তোমরা ছোটবেলায় এক্সপেরিমেন্ট গুলো করেছো ফিজিক্যাল সায়েন্সে, ভৌত বিজ্ঞানে, যে নিচের দিক থেকে হিট দিচ্ছি, হিট দিলে পরে কি হয়, এক্সপ্যান্ড করে, ভলিউম বেড়ে যায়, ঠিক আছে, তাই জন্য সে তার ডেনসিটি কমে যায়, হালকা হয়ে যায়, এই হালকা জিনিস ওপরের দিকে মুভ করে আসে, আর ওপরে যার ডেনসিটি বেশি রয়েছে সে ভারী বলে নিচের দিকে চলে যায়। তাহলে এইরকম একটা সার্কুলার মুভমেন্ট আমরা দেখতে পাই। তো এখানেও যেটাকে কনভেকশনাল ফ্লো বলা হয়েছে, কার না হিট। হিট আমরা জানি যে যত আর্থের সেন্টারের দিকে যাব তত টেম্পারেচার বেশি, তাই তো সবাই জানি, সারফেস থেকে যত আর্থের সেন্টারের দিকে যাব টেম্পারেচার তত বাড়তে থাকে। তাহলে এই নিচের দিকে হিটিংটা বেশি হয় অ্যাসথেনোস্ফিয়ারে, তাহলে সেই জিনিসপত্রগুলো ডেনসিটি কমে গেলে তারা ওপরের দিকে মুভ করে আসে, এবং ওপরে যেখানে টেম্পারেচার কম ছিল কম্পারেটিভলি, তাদের ডেনসিটি বেশি ছিল, তারা নিচের দিকে চলে যাবে ভারী বলে। তাহলে এই অ্যাসথেনোস্ফিয়ারের মধ্যে এরকম একটা কনভেকশনাল হিট ফ্লো কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, দেখতে পাই না মানে আমরা এক্সপ্লেন করতে পারি কনভেকশনাল হিট ফ্লো। তাহলে কি হয় বুঝতেই পারছো, যে একটা গাড়ি যেভাবে চলে, তলায় চাকা রয়েছে, চাকা ঘুরলে গাড়ি এগোয়, তো একই ব্যাপার এখানে যদি কোনো সার্কুলার মুভমেন্ট এভাবে হয়, তাহলে এই আর্থের ক্রাস্টে যে প্লেট গুলো, এই প্লেট গুলো কিন্তু মুভ করবে, এবং ঠিক এইভাবেই কিন্তু প্লেটের মুভমেন্টটা হয়ে থাকে, রাইট। এটা ছিল প্রথম পয়েন্ট, যে কারণের জন্য আমাদের এই প্লেট মুভ করছে, বা আমাদের কন্টিনেন্ট গুলোকে একটা আরেকটা থেকে আমরা দূরে সরে যেতে বা কাছে আসতে দেখতে পাচ্ছি। নেক্সট আরেকটা পয়েন্ট হিসেবে এখানে তোমাদের সি ফ্লোর নিয়ে আগেই টার্মটা বলেছি আমি, যে সমুদ্রের তলায়, বা ওশানিক ক্রাস্ট হিসেবেও তাহলে আমরা এখন এগুলো বলতে পারি। এই টার্মগুলো তোমরা বুঝে গেলে এগুলো খুবই ইজি, কিন্তু যে আমরা এখন সি ফ্লোরকে কিন্তু ওশানিক ক্রাস্ট হিসেবেও বলতে পারি, রাইট। তাহলে এই সি ফ্লোর স্প্রেডিং, অর্থাৎ সি ফ্লোর স্প্রেড করছে, এটাকেও কিন্তু একটা কারণ হিসেবে বলা হয়েছে, যে সি ফ্লোর স্প্রেড করছে মানে কি, যেমন তোমাদের বললাম যে দুটো ল্যান্ডমাস বা কন্টিনেন্ট যদি একটা আরেকটার থেকে দূরে সরে যায়, তো এই যে দূরে সরে যাওয়াটা, এটা হঠাৎ করে তো শুরু হবে না। কিভাবে শুরু হচ্ছে না, কোনো একটা ওয়াটার বডি বা ওশানের ঠিক মিডিল পোর্শনে কোথাও যদি ক্র্যাক ফরমেশন হয়, সেই জায়গা থেকে ভলক্যানিক এরাপশন হয়। সমুদ্রের তলাতে সি ফ্লোরে ভলক্যানিক এরাপশন হয়, মানে সেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসে, তারপর আস্তে আস্তে সলিডিফাই হয়ে রক ফরমেশন করে, ইগনিয়াস রক ফরমেশন। তো এই সমুদ্রের মাঝ বরাবর ক্র্যাক থেকে যত বেশি বেশি পরিমাণে লাভা এসে বাইরে জমবে, সেই জায়গাটা আস্তে আস্তে দু সাইডে প্রেসার দেবে, সেই জায়গাটা দু সাইডে আস্তে আস্তে প্রেসার দেবে।
এবং যত বেশি ওই জায়গা থেকে এরাপশন হবে তত এই ফ্লোরটা এক্সপ্যান্ড করার চেষ্টা করবে। সি ফ্লোর যখনই এক্সপ্যান্ড করার চেষ্টা করবে তখনই এই দুপাশের দুটো যে ল্যান্ডমাস আমরা দেখব তারা একটা আরেকটার থেকে দূরে সরে যাচ্ছে। এবং এখানে যে নতুন সি ফ্লোর বা ওশানিক ক্রাস্ট যে নতুন করে তৈরি হচ্ছে সেই জন্য এখানের ওয়াটার বডিটা আরো সাইজে বড় হচ্ছে। এবং ভলকানিক এরাপশন যদি হতেই থাকে একটা সময় জমতে 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 আমরা দেখতে পাবো যে ওশানের ওপরে রিচ করে গেছে। এবং ওশানের মাঝে এরকম কোনো ল্যান্ডমাস দেখলে আমরা তাকে আইল্যান্ড বলে থাকি এবং এটাকেও আইল্যান্ডই বলবো। তো এটা কিরকম ধরনের আইল্যান্ড হবে না, অবশ্যই এটা ভলক্যানিক আইল্যান্ড হবে, রাইট? ভলক্যানিক টাইপের আইল্যান্ড হবে। এবং কি ধরনের রক দিয়ে তৈরি যদি বলে তাহলে আমাদের কাছে খুব ক্লিয়ার হওয়া উচিত যেটা অবশ্যই ইগনিয়াস রক দিয়ে তৈরি হবে। তাহলে এইভাবে কিন্তু ভলক্যানিক আইল্যান্ড পরের কথা, কিন্তু এইভাবে Igneous. মিড ওশান পোর্শনে ক্র্যাক তৈরি হওয়াতে সেখান থেকে ভলক্যানিক এরাপশন হলে নতুন যে ওশানিক ক্রাস্ট বা সি ফ্লোর তৈরি হয় সেইভাবে সি ফ্লোর স্প্রেড করে এবং সেই জন্য আমরা দেখতে পাই যে দুটো ল্যান্ডমাস একটা আরেকটার থেকে দূরে সরে যাচ্ছে। তাই সি ফ্লোর স্প্রেডিং কে এখানে ওয়ান অফ দ্য রিজন বলা হয়েছে প্লেট টেকটনিক থিওরি। তো এখানে সি ফ্লোর এক্সপ্যান্ড করছে, নতুন ওয়াটার বডি নতুন ওশান তৈরি হচ্ছে, তার মানে এই ল্যান্ডমাসের এদিকে আরো যদি কোনো ল্যান্ডমাস থাকে বা কন্টিনেন্ট থাকে তাদের মাঝের যে ওয়াটার বডি রয়েছে, যেহেতু টোটাল এরিয়া কনস্ট্যান্ট, সেই ওয়াটার বডি অবশ্যই ন্যারো হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে একই সাথে আমরা গোটা আর্থের সারফেসে এই চেঞ্জটা দেখতে পাবো আর্থের ক্রাস্টে, যে কোনো জায়গায় নতুন ওশান ক্রিয়েট হচ্ছে, কোনো জায়গায় ওশান ন্যারো হয়ে গিয়ে তার সেডিমেন্টস থেকে হয় কোনো ফোল্ড মাউন্টেন তৈরি হচ্ছে, তা না হলে অন্য কোনো ধরনের ফিজিওগ্রাফিক ফিচার বা ল্যান্ডফর্ম সেখানে ডেভেলপ করছে। তাহলে এই দুটো কারণ আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, যে একটা হচ্ছে কনভেকশনাল হিট ফ্লো যেটা অ্যাসথেনোস্ফিয়ারে আমাদের যে ভিসকাস লেয়ারটা রয়েছে ক্রাস্টের নিচে সেখানে হয়ে থাকে, যে কারণের জন্য প্লেটগুলো মুভ করতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে যে সি ফ্লোর যত স্প্রেড করছে মিড ওশানে, যত বেশি বেশি ভলকানিক এরাপশন হচ্ছে তত কিন্তু আমরা দেখবো যে নতুন ওয়াটার বডি ক্রিয়েট হলে সেখানে প্লেট এরকম মুভ করছে। তো এইভাবে অ্যাকচুয়ালি প্যানজিয়া ব্রেক করে গেছিল এবং প্যানজিয়া প্রথমে দুটো পার্টে ব্রেক করেছিল, আমি যে লিখলাম লরেশিয়া অ্যান্ড আঙ্গারাল্যান্ড অ্যান্ড গন্ডোয়ানা, সাউদার্ন সাইডে গন্ডোয়ানা, নর্দার্ন সাইডে লরেশিয়া। তো এই দুটো ল্যান্ডমাসও পরে যত সময় আরো এগিয়েছে তত আরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, যে জন্য আজকে আমরা প্রেজেন্টে আর্থের সারফেসের ওপর কন্টিনেন্ট গুলোকে আলাদা আলাদা লোকেশনে দেখতে পাই এবং নতুন অনেক ওশানও ক্রিয়েট হয়েছে। তো লাস্ট আজকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ক্রাস্ট নিয়ে যখন কথা হলো তখন দু টাইপের ক্রাস্ট তোমরা তো বুঝেই গেছো, যে ওশানিক ক্রাস্ট আর একটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট। এই জিনিসটা আমি জাস্ট বলে রাখি, কারণ আজকে হয়তো আমরা এটা বলেই শেষ করছি, নেক্সট ক্লাস যেদিন হবে তোমাদের সাথে, যেদিন আবার দেখা হবে সেদিনকে আমরা এই গন্ডোয়ানা এরা অর্থাৎ ইন্ডিয়ান পেনিনসুলা যখন গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট ছিল তখন ইন্ডিয়ার ল্যান্ডমাসের ওপর, ইন্ডিয়ার যে পেনিনসুলা সেই ল্যান্ডমাসের ওপর কি কি ঘটনা ঘটেছে এবং তার জন্য কি কি ল্যান্ডফর্ম তৈরি হয়েছে সেটা আমরা সেদিন থেকে ডিসকাস করব। তা সেদিনকে এই টপিকটাও লাগবে, তাই জন্য আজকে আমরা এইটা বলে শেষ করব আমাদের ফার্স্ট ডেমো ক্লাস জিওগ্রাফির ওপর। তো কিরকম ব্যাপার, এই যে ওশানিক ক্রাস্ট আর কন্টিনেন্টাল ক্রাস্ট এই দুটোর ক্ষেত্রে তোমরা যদি দেখো যে আমাদের আর্থের ক্রাস্টে দুটো লেয়ার দিয়ে তৈরি। ওপর থেকে যত আমরা মানে আর্থের সারফেস থেকে যত আমরা সেন্টারের দিকে যাব, যে মেটেরিয়াল গুলো দিয়ে তৈরি আর্থের পুরো যে ইন্টেরিয়ার বা যাই হোক তাদের ডেনসিটি যত সেন্টারের দিকে যাব তত বাড়তে থাকে, ঠিক আছে? যত সারফেসের কাছাকাছি তাদের ডেনসিটি কম। তো সেই জন্য আমরা দেখব যে আর্থের ক্রাস্টের একদম উপরের লেয়ার, আর্থের ক্রাস্টের একদম উপরের লেয়ারটায় আমরা সিলিকন আর অ্যালুমিনিয়াম বেশি বেশি করে পাই। তাই জন্য এই লেয়ারটার নাম দেওয়া হয়েছে সিয়াল, সিলিকন আর অ্যালুমিনিয়াম। এর জাস্ট নিচে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে অ্যালুমিনিয়াম না থেকে সেখানে ম্যাগনেসিয়াম থাকে, তাই অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের ডেনসিটি বেশি। সেই জন্য এই সিলিকন ম্যাগনেসিয়ামের এই যে লেয়ারটা, এটা ম্যাগনেসিয়াম এমজি হলেও এ দিয়ে বলা হয়, ঠিক আছে? কিন্তু ম্যাগনেসিয়ামের চিহ্ন কিন্তু এম এ নয়, সেটা তোমরা জানো নিশ্চয়ই।
তাহলে সিয়াল আর সীমা এই হিসেবে এই লেয়ার দুটোকে বলা হয়। তো যত এভাবে আস্তে আস্তে আমরা সেন্টারের দিকে যাব আর্থের ইন্টেরিয়ারে, তত কিন্তু আরো বেশি ডেন্সার মেটেরিয়াল আমরা পাবো। তাই যত আমরা সেন্টারের কাছাকাছি যাই, তত আমরা দেখি যে নিকেল, তারপর ফেরাম মানে লোহা আয়রন, তারপর ক্রোমিয়াম, এরকম ধরনের জিনিস বেশি পাই সেন্টারের দিকে গিয়ে। তখন কিন্তু আর সিলিকন অ্যালুমিনিয়াম এগুলো পাই না, ঠিক আছে? বা সিলিকন সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু মানে আস্তে আস্তে ডেন্সার মেটেরিয়াল আমরা পাবো। তো চলো আমরা ক্রাস্টে ফিরে আসি। এগুলো ইন্টেরিয়ারের কথা, অ্যাসথেনোস্ফিয়ারের আরো নিচের কথা, আরো ইন্টেরিয়ার। তো আর্থের ক্রাস্ট মেনলি আমরা দেখবো যে দুটো জিনিস দিয়ে তৈরি, একটা সীমা, একটা সিয়াল। সিয়াল সবসময় ওপরের লেয়ারে থাকে, আপার ক্রাস্টকে বলা হয় সিয়াল। তাহলে এটা হচ্ছে আপার ক্রাস্ট, এটা হচ্ছে লোয়ার ক্রাস্ট। তাহলে কে বেশি ওপরে রয়েছে? আর্থের সারফেসে সব থেকে বেশি ওপরে কে রয়েছে? ল্যান্ড মাস রয়েছে না সি ফ্লোর রয়েছে? সমুদ্রের তলদেশ বেশি ওপরে রয়েছে নাকি কন্টিনেন্ট ল্যান্ড মাস ওপরে রয়েছে? ল্যান্ড মাস অবভিয়াসলি সি লেভেলের থেকে ওপরে রয়েছে, তাই আমরা তাকে চোখে দেখতে পাচ্ছি। তাহলে ল্যান্ড মাস যেহেতু ওপরে রয়েছে, তাই ধরো এখান থেকে যদি আমাদের, ধরো এখানে ওশান রয়েছে, রাইট? এদিকটা ল্যান্ড মাস, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্ল্যাটু থাকতে পারে, এমনকি বড় বড় মাউন্টেন রেঞ্জও থাকতে পারে। তো এটা হচ্ছে ল্যান্ড মাস। তো এটা ল্যান্ড আর এটা হচ্ছে ওশান। তো ল্যান্ড মাসের দিকে আমরা এই সিয়ার লেয়ারটাকে পাই, যেহেতু এটা আপার ক্রাস্টে পাওয়া যায়। তাহলে এই ল্যান্ড মাসের এখানে আমরা যে লেয়ারটা পাবো সেটা সিয়ার লেয়ার। সিয়ার লেয়ারের নিচে সবসময় সীমা লেয়ার থাকবে, কারণ ক্রাস্ট দুটো দিয়েই তৈরি, আপার ক্রাস্ট লোয়ার ক্রাস্ট। তাহলে সীমা লেয়ার কিন্তু এই পুরোটা জুড়েই থাকবে। তাহলে আমরা সিয়ালকে কোথায় কোথায় পাবো আর সীমাকে কোথায় কোথায় পাবো? তাহলে যেটা লোয়ার ক্রাস্ট সেটা কিন্তু ওভারঅল আর্থের ক্রাস্ট জুড়েই রয়েছে, সেটা ল্যান্ডমাসের নিচেও পাবো, সেটা ওশানিক ক্রাস্টের নিচেও পাবো। কিন্তু ল্যান্ডমাস যেখানে, সেখানে আমরা শুধুমাত্র এই সীমা লেয়ারের ওপরে সিয়াল লেয়ারটাকেও দেখতে পাবো। তাহলে ওশানিক ক্রাস্টে কিন্তু এই সিয়াল লেয়ারটা অ্যাবসেন্ট থাকে, এটা দেখতে পাওয়া যায় না। তাই জন্য আমরা যখন কন্টিনেন্ট বা ল্যান্ডমাস নিয়ে কথা বলি আর্থের ক্রাস্টে, বা যেটাকে বললাম কন্টিনেন্টাল ক্রাস্ট নিয়ে কথা বলি, রাইট? কন্টিনেন্টাল ক্রাস্ট, তাহলে সেটা সবসময় সিয়াল লেয়ার, তার মানে সিয়াল লেয়ারকে নিয়ে কথা হচ্ছে। আর যখন ওশানিক ক্রাস্ট নিয়ে কথা বলবো, তখন তার মানে সেখানে সীমা লেয়ার প্রেজেন্ট রয়েছে, সিয়ার লেয়ার কিন্তু সি ফ্লোরে বা ওশানিক ক্রাস্টে প্রেজেন্ট থাকে না। কিন্তু যেখানে ল্যান্ডমাস রয়েছে, কন্টিনেন্ট রয়েছে, সেখানে কন্টিনেন্টাল ক্রাস্টের আপার লেয়ারটা সিয়াল দিয়ে তৈরি হলো, নিচের লেয়ারে কিন্তু সীমা লেয়ারটা প্রেজেন্ট থাকে। তাহলে তোমাদের যদি বলা হয় যে ওশানিক ক্রাস্টের ডেনসিটি বেশি নাকি কন্টিনেন্টাল ক্রাস্টের ডেনসিটি বেশি, ডেনসিটি কার বেশি? ওশানিক ক্রাস্টের ডেনসিটি বেশি, কারণ সীমা লেয়ারের ডেনসিটি বেশি, এখানে সিয়ার লেয়ার নেই, তাই ওশানিক ক্রাস্টের ডেনসিটি বেশি। আরেকটা কোশ্চেন যদি বলা হয় যে কন্টিনেন্টাল ক্রাস্ট নাকি ওশানিক ক্রাস্ট, কার উইথ কত বেশি, কে কত চওড়া, কে কত পুরু আর্থের ক্রাস্টে, ওশানিক ক্রাস্ট না কন্টিনেন্টাল ক্রাস্ট? কন্টিনেন্টাল ক্রাস্ট অনেক বেশি পুরু, রাইট? এটা তো পরিষ্কার, কন্টিনেন্ট। কারণ এতদূর অব্দি আমরা যা ওশানিক ক্রাস্ট তাই পাচ্ছি, তারপরে গিয়ে আবার যে ধরনের ল্যান্ডফর্ম আমরা পাচ্ছি কন্টিনেন্টাল ক্রাস্টের ওপর, সেই রেসপেক্টে সেইটার উইথ আরো তত বাড়ছে, সিয়ার লেয়ারের উইথ বাড়ছে। তাহলে যেখানে হিমালয় রয়েছে সেখানে সিয়ার লেয়ারের উইথ আর্থের সমস্ত ওভারঅল ক্রাস্টের মধ্যে ম্যাক্সিমাম, কারণ হিমালয় হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ আমাদের। আবার যেখানে ওয়ার্ল্ডের ডিপেস্ট পোর্শন, ওয়ার্ল্ডের লোয়েস্ট পয়েন্ট কোনটা? প্যাসিফিক ওশানে রয়েছে, ইস্ট জাপানে মারিয়ানা ট্রেঞ্চ। তোমরা জানো নিশ্চয়ই যে ডিপেস্ট পোর্শন অফ আর্থ, এটাকেই আমরা ট্রেঞ্চ বলে থাকি। ডিপেস্ট পোর্শন অফ আর্থ তাকে আমরা ট্রেঞ্চ বলে থাকি। তো এই ওয়ার্ল্ডের ডিপেস্ট পোর্শন যেটা মারিয়ানা ট্রেঞ্চ, সেই জায়গায় ওশানিক ক্রাস্টটা সব থেকে পাতলা হবে, রাইট? তো আমাদের কিন্তু ইন্ডিয়ান ওশানেও এরকম একটা ডিপেস্ট পয়েন্ট রয়েছে, আমি তোমাদের জন্য ছেড়ে রাখলাম, তোমরা পরে আর কেউ জানলে কমেন্ট করে বলো যে ইন্ডিয়ান ওশানের ডিপেস্ট পার্ট, ডিপেস্ট পোর্শন কোনটা, সেটাকে আমরা কি ট্রেঞ্চ হিসেবে চিনি।
তো আমরা দেখলাম যে ডেনসিটি তাহলে ওশানিক ক্রাস্টের বেশি, রাইট। এখানে সৌরভ দত্ত কমেন্ট করেছে যে সুন্ডা ট্রেঞ্চ, এই সুন্ডা ট্রেঞ্চ যেটা, সেটা একদম সাউথ ইস্টার্ন ইন্ডিয়ান ওশান, যেখানে জাভা সুমাত্রা আইল্যান্ড গুলো রয়েছে, সেই জাভার কাছে রয়েছে ইন্ডিয়ান ওশানের মধ্যে সব থেকে ডিপেস্ট পোর্শন। সেটাকে আমরা সুন্ডা ট্রেঞ্চ বলে থাকি, SUNDA, অথবা আমরা এটাকে জাভার কাছে বলে জাভা ট্রেঞ্চ হিসেবে বলি। তো আমরা উইডের কথা দেখেছি, ডেনসিটির কথা দেখেছি। এইবারে যদি আমরা দেখি যে ওয়েট মানে লাইট, কে বেশি লাইট হবে, হালকা কে, কন্টিনেন্টাল ক্রাস্ট না ওশানিক ক্রাস্ট? না, যেহেতু হিমালয়ারের, রাইট রাইট, হিমালয়ারের যেহেতু ডেনসিটি বেশি, সেই জন্য সিয়ার লেয়ারের ডেনসিটি কম, তাই কন্টিনেন্টাল ক্রাস্ট অনেক বেশি হালকা হবে। আর আরেকটা জিনিস, যদি তোমরা যেহেতু উইডের কথা দেখলেই যে এর নিচে কি আছে, এর নিচে কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ার আছে, রাইট, যেখানে ভিসকাস মেটেরিয়াল গুলো রয়েছে, ম্যাগমা রয়েছে, অ্যাস্থেনোস্ফিয়ার। তো সেই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে সীমা লেয়ার, এবং তার ওপরে যেখানে যেখানে কন্টিনেন্ট সেখানে সিয়ার লেয়ার। তাহলে ভলক্যানিক এরাপশন যখন হয় এখান থেকে হয়, রাইট, অ্যাস্থেনোস্ফিয়ার থেকে। তাহলে আমরা দেখব যে এখানে যেহেতু উইডটা কম, তাই জন্য ওশানে কিন্তু পসিবিলিটি বেশি, সি ফ্লোর বা ওশানিক ক্রাস্টের উপর কিন্তু পসিবিলিটি বেশি থাকে ভলক্যানিক এরাপশন হওয়ার, কারণ এখানে সীমা লেয়ারটার উইথ খুবই কম থাকে, তাই অল্প ক্র্যাক ধরলেই সেখান থেকে ম্যাগমা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে। অন্যভাবে যদি তোমরা ওশানিক কন্টিনেন্টাল ক্রাস্টের ক্ষেত্রে দেখো, সেই জায়গায় সিয়াল এবং সীমা দুটো লেয়ারই রয়েছে, এবং মেনলি দেখা যায় যে সীমা লেয়ারটা এখানে কোনো কোনো জায়গায় খুব পাতলাও হয়ে যায়। তো সেই জন্য আমরা কম্পারেটিভলি দেখলে ল্যান্ড মাসের ওপর কম ভলক্যানো দেখতে পাই, কিন্তু ওশানের নিচে যদি দেখি সেখানে কিন্তু প্রচুর আমরা ভলক্যানো দেখতে পাই। সেটা মেনলি প্যাসিফিক ওশান আর আটলান্টিক ওশানে প্রচুর দেখা যায়। তো সমস্ত ওশানের ক্ষেত্রেই এটা তোমরা দেখতে পাবে, এবং যেগুলো যেগুলো দরকার সেগুলো নিয়ে আমরা পরে ক্লাসেও আলোচনা করব। তো এখন লাস্ট যেটা কথা আমাদের, যে এই যে কলিশন হচ্ছে ক্রাস্টের, তাই না, প্লেটের কলিশন হলে পরে ক্রাস্টেরও কলিশন হচ্ছে, তাহলে ওশানিক কার কার কলিশন হতে পারে? দেখ, কন্টিনেন্টাল কন্টিনেন্টাল ক্রাস্টের কলিশন হতে পারে, ওশানিক ওশানিক ক্রাস্টের কলিশন হতে পারে, এবং কন্টিনেন্টাল ওশানিক এই দুটোরও কলিশন হতে পারে। তাহলে যদি কলিশন হয় তাহলে কিরকম হবে না, যদি কন্টিনেন্টাল আর ওশানিক ক্রাস্টের কলিশন হয়, তাহলে ওশানিক ক্রাস্ট যেহেতু ডেনসিটি বেশি, যেহেতু হেভিয়ার বেশি, সেই জন্য সে সবসময় নিচের দিকে সাবডাক্ট হয়ে যাওয়ার চেষ্টা করবে, আর কন্টিনেন্টাল ক্রাস্ট ওপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? তো এদের জাংশন রিজিয়নে আর্থকোয়েক তো হবেই সেই সময়, ওয়াটার বডি থাকলে সুনামিও হতে পারে, ভলক্যানিক এরাপশনও হতে পারে, আর যদি সেডিমেন্টস প্রচুর পরিমাণে জমা হয়ে থাকে তাহলে সেখানে জিওসিনক্লাইন ফিচার যদি তৈরি হয়, ফোল্ড মাউন্টেন তৈরি হওয়ার পসিবিলিটি থাকবে। তাহলে এই যে এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে কন্টিনেন্টাল ক্রাস্ট হালকা বলে কলিশনের সময় উপরে উঠে যাবে, এবং ওশানিক ক্রাস্ট ভারী বলে সে নিচের দিকে তলায় ঢুকে যাওয়ার চেষ্টা করবে। তো আমাদের হিমালয় যে ফরমেশন হয়েছে, এটা যদি আমরা প্লেটের রেসপেক্টে বলি, আজকে জাস্ট আমি টার্ম দুটো বলছি, তাহলে নর্দার্ন সাইডে আমাদের ছিল ইউরেশিয়ান প্লেট, যেটা ছিল কন্টিনেন্টাল প্লেট, এবং ইন্ডিয়ান যে প্লেট সেটা ছিল মেনলি ওশানিক প্লেট। তাই জন্য এদের জাংশনে যে হিমালয় তৈরি হয়েছে, সেই হিমালয় মানে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের দিকে আরো মুভ করছে এবং কলিশন হয়ে হিমালয় হয়েছে। এখনো আমরা জানি এভারেস্টের হাইট ইনক্রিজ করছে, কেন? কারণ এই মুভমেন্ট এখনো কন্টিনিউ আছে। তাই যেহেতু ইন্ডিয়ান প্লেটটা ওশানিক প্লেট, তাই এখানে বলা হয় যে ইউরেশিয়ান প্লেটটার নিচে ইন্ডিয়ান প্লেটটা কিন্তু সাবডাক্ট করে যাচ্ছে, অর্থাৎ তলায় ঢুকে যাচ্ছে, যেহেতু ইন্ডিয়ান প্লেটটা কিন্তু ওশানিক প্লেট আর ইউরেশিয়ান প্লেট কিন্তু কন্টিনেন্টাল প্লেট, এদের দুজনের জাংশনেই কিন্তু আমাদের হিমালয় ফরমেশন হয়েছে। তাই আরো যত প্রেসার পড়বে, হিমালয় যদি আরো হাইটে আরো বাড়ে, আরো যদি রাইজ করে, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে গেলে ইন্ডিয়ার ল্যান্ড মাসের এরিয়া কমে যাচ্ছে, কারণ ইন্ডিয়ার এটা মেনলি ওশানিক প্লেট, ইন্ডিয়ার ল্যান্ড মাস এবং ইন্ডিয়ান ওশান এই পুরোটা নিয়ে ইন্ডিয়ান প্লেট, তাই এটা তলায় সাবডাক্ট করে যাচ্ছে। তাহলে বাকি জিনিসগুলো আর বাকি অন্য অপশন মানে আদার্স যেগুলো তৈরি হবে সেটা তোমাদের নিশ্চয়ই আর বোঝাতে হবে না, যে কন্টিনেন্টাল প্লেট যদি কলিশন হয়
দুটোই হালকা, দুটোই তখন উপরের দিকে ওঠার চেষ্টা করবে, তাই জন্য এখানেও কলিশন খুব বেশি হবে। এবং মেনলি এই কেসেই কিন্তু ফোল্ড মাউন্টেন খুব ভালো তৈরি হয়, কারণ দুটো কন্টিনেন্টাল ক্রাস্টের মাঝে যদি ওয়াটার বডি বা ওশানিক ক্রাস্ট থেকে থাকে সেইটা। আর যখনই দুটো ওশানিক ক্রাস্ট আসবে, তখন দুটোরই ডেনসিটি বেশি হওয়ার জন্য দুটোই কিন্তু নিচের দিকে সাবডাক্ট করার চেষ্টা করবে। দুটো ওশানিক ক্রাস্টের যদি কলিশন হয়, তাহলে সেই জায়গায় আমরা মিড ওশানিক পোর্শনে কিন্তু ক্র্যাক দেখতে পাবো, রাইট? ক্র্যাক দেখতে পাবো, এবং সেখান থেকে ভলক্যানিক এরাপশন হবে। ঠিক আছে, তার আগে আর্থকোয়েক সবসময় হবে যখনই যখনই প্লেটের সাথে প্লেটের কাছাকাছি আসছে। আর আমাদের ক্ষেত্রে যেহেতু বললাম যে ইন্ডিয়ান ওশানিক প্লেট মেনলি এবং ইউরেশিয়ান কন্টিনেন্টাল প্লেট এই দুটোর কলিশন হয়েছিল, তাই জন্য হিমালয় তো এখানে তৈরি হয়েছে জিওসিনক্লাইন, যেটা টেথিসের জিওসিনক্লাইন থেকে। এবং তাছাড়াও কিন্তু আমরা দেখব এখানেও কিন্তু ভলক্যানিক এরাপশন হওয়ার, অর্থাৎ আর্থের ক্রাস্টে ক্র্যাক হয়ে সেখান থেকে ভলক্যানিক এরাপশন হওয়ার একটা পসিবিলিটি কিন্তু তৈরি হয়েছিল হিমালয় ফরমেশনের সময়। কিন্তু এতই প্রেসার এবং এতই হিউজ অ্যামাউন্ট অফ সেডিমেন্টস ছিল টেথিসের তলায়, সেগুলো দিয়ে সব চাপা পড়ে গেছে। তাই জন্য এখানে অ্যাক্টিভ ভলক্যানো হিমালয়ান রিজিয়নে আমরা দেখতে পাই না। তার পরিবর্তে যেটা দেখতে পাই সেটা হচ্ছে গোটা টিবেটিয়ান রিজিয়ন এবং হিমালয়ান রিজিয়নে আমরা প্রচুর হট স্প্রিং দেখতে পাই। হট স্প্রিং তোমরা জানো উষ্ণ প্রস্রবণ আমাদের ওয়েস্ট বেঙ্গলেও একটা রয়েছে, বক্রেশ্বর, রাইট? তো হ্যাঁ, এই হট স্প্রিং কেন হয় না, আর্থের ক্রাস্টের ওপরই কোথাও যদি ক্র্যাক থাকে এবং সেখান থেকে ওয়াটার যদি আর্থের ইন্টিরিয়ারে প্রবেশ করে, তাহলে সেখানে গিয়ে এই যে অ্যাসথেনোস্ফিয়ার যে হট যে লেয়ারটা রয়েছে তার কাছাকাছি সংস্পর্শে যেতে গেলে সেখানে টেম্পারেচার বাড়তে থাকে, সেই জন্য গরম হয়ে যায় জলটা, এবং গরম হয়ে হালকা হয়ে সেটা আবার রিভার্স ডাইরেকশনে ফ্লো করে আর্থের সারফেসে উঠে আসে। এইভাবেই কিন্তু হট স্প্রিং তৈরি হয়। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা আইএসএ সিভিল সার্ভিসের কোশ্চেন যে কেন ইন্ডিয়াতে মানে হিমালয়ান রিজিয়নে বা টিবেটিয়ান রিজিয়নে এত হট স্প্রিং তৈরি হয়েছে। তাই এখানে কিন্তু যখন কলিশন হয়েছিল তখন কিন্তু ওশানিক যে ক্রাস্ট ছিল সেখানেও কিন্তু একটা ভলক্যানো বা ক্র্যাক তৈরি হয়ে ভলক্যানিক এরাপশন হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছিল। কিন্তু তার উপরেই আবার টেথিসের সেডিমেন্টস দিয়ে আর্থের ক্রাস্ট কুঁচকে গিয়ে ভাঁজ হয়ে গিয়ে তৈরি হয়ে গেছে হিমালয়, এবং অনেকটা রিজিয়ন জুড়ে রয়েছে হিমালয়। তো সেই কারণে হিমালয়ের এই রিজিয়নে বা টিবেটিয়ান রিজিয়নে কোনো অ্যাক্টিভ ভলক্যানো দেখা যায় না, কিন্তু এই জায়গাটায় জাস্ট উপক্রম হয়েছিল ভলক্যানিক এরাপশনে। তাই অ্যাসথেনোস্ফিয়ার লেয়ারটা এখানে আর্থের ক্রাস্টের যথেষ্ট কাছাকাছি রয়েছে, এবং তাই জন্য এখানে যে সমস্ত মানে ওয়াটার যদি এন্টার করে তলায়, তাহলে সেটা গরম হয়ে আবার ফিরে আসে। সেই জন্যই কিন্তু হট স্প্রিং আমরা প্রচুর দেখতে পাই। এমনকি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই স্টেটগুলোতেও, জম্মু কাশ্মীর, লাদাখ, এমনকি ইস্টার্ন সাইডে অরুণাচল প্রদেশের দিকেও তোমরা অনেক হট স্প্রিং দেখতে পাবে, এবং টিবেটিয়ান রিজিয়ন যেটা হিমালয়ের নর্থে রয়েছে। তো যাই হোক, আমরা আজকে যতটা পড়লাম আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমরা নেক্সট দিন জাস্ট গন্ডোয়ানা এরা থেকে স্টার্ট করব, মানে ইন্ডিয়ান পেনিনসুলা যখন সাউদার্ন সাইডে সরে গিয়ে গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট হয়ে গেল, তো তারপরে এবং সেই সময় কি কি হয়েছিল ইন্ডিয়ান ল্যান্ডমাসের উপর, যেটা আজও আমরা প্রেজেন্টে যা ট্রেসটা আর কি দেখতে পাই ল্যান্ডমাসের, সেটা নিয়ে নেক্সট দিন থেকে শুরু হবে। আর তোমরা কেমন লাগলো ডেমো ক্লাস তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং অন্যান্য সাবজেক্টের ডেমো ক্লাসগুলো অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনা জানা যা ফ্রেন্ডস বলো বা যত সিরিয়াস অ্যাসপিরেন্টস আছে যারা প্রচুর পরিশ্রম করছে গভর্নমেন্ট এক্সামের জন্য, ক্র্যাক করার জন্য, তাদেরকে অবশ্যই জানিও আমাদের এডুমন্ত্রার এই যে প্রয়াস, এবং সবাইকে নিয়েই আমরা পড়াশোনা করতে চাই। প্রথমেই বলেছি যে নলেজ যত শেয়ার করবে তত বাড়বে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। যদি তোমরা জয়েন করো এডুমন্ত্রার এই জেনারেল স্টাডিজ কোর্সে, তাহলে তোমাদের সাথে আবার নিশ্চয়ই নেক্সট ক্লাসে দেখা হবে, এবং আমরা যেভাবে পড়ছি এভাবেই আমরা কিন্তু আরো এগিয়ে যাব ইন্ডিয়ার ফিজিওগ্রাফি বা টোপোগ্রাফির ওপর বেস করে। স্যার বলছি যে অ্যাডমিশন প্রসিডিওরটা কি একটু বলে দিলে ভালো হতো। তুমি তো গ্রুপে জয়েন করেছো, যে ডেমো গ্রুপ বলে হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা করা হয়েছে, যে যার থ্রু দিয়েই তোমরা আজকে বোধহয় জয়েন করছো, তো সেখানে আলটিমেটলি তোমরা 4টে ডেমো ক্লাস করে নাও, তারপরে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর
যারা যারা জয়েন করতে চাও সেখানেই ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হবে। ওকে, স্যার ওকে ওকে বলো। স্যার বলছিলাম যে লেটেস্ট ফিজিওগ্রাফিক ফিচার আপনি বললেন ইয়ং ফোল্ড মাউন্টেন, মানে যেটাকে শিবালিক বলে, কিন্তু কিন্তু মানে না, আমি নর্দার্ন ওভারঅলই বললাম। প্লেনস যেটা, রাইট, ও আর সেটাও মানে শিবালিকের পরেই নর্দার্ন হয়েছে, রাইট? প্লেনসটা কি? নর্দার্ন প্লেনসটাও হ্যাঁ শিবালিকের পরেই হয়েছে। হিমালয়া ওভারঅল হ্যাঁ একসাথে বলেছি। হিমালয়ার মধ্যে তিনটে আচ্ছা রেঞ্জের মধ্যে গ্রেটার, মিডিল এবং শিবালিক। শিবালিক সবার লাস্টে হয়েছে ও ঠিকই, কিন্তু তার মানে প্লেনস তৈরি হতে আপনাদের হিমালয়ের মধ্যে আমি হচ্ছে। ওভারঅল হিমালয়াকেই বলেছি ইনক্লুডিং শিবালিক। আচ্ছা এবং প্লেনস আচ্ছা তৈরি হতে আরো অনেক টাইম লেগেছে। এই ডিপোজিশনাল ওয়ার্কটা তো তাড়াতাড়ি হয় না, হ্যাঁ এই রিভার গুলো দীর্ঘদিন ধরে ডিপোজিশন করে তারপর তৈরি হয়েছে। তাই নর্দার্ন ইন্ডিয়ান প্লেনস তৈরি হওয়ার আগে শিবালিক তৈরি হয়েছে, ঠিক আছে? তো শিবালিক আচ্ছা, যদিও মানে হিমালয়ার তিন রেঞ্জের মধ্যে প্রথমে লাস্টে যদি তৈরি হয়। শিবালিক থাকে আর যদি আমার নর্দার্ন প্লেনসও থাকে, তা আমি তো মানে নর্দার্ন প্লেনস অ্যান্সার নর্দার্ন হবে, প্লেনস রাইট? অ্যান্সার করবো। একদম একদম। চলো, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাড়িতে থেকো, আর পড়াশোনা করো, আরো বেশি বেশি করে নলেজ গেইন করো। ভালো থেকো সবাই। গুড নাইট সবাইকে, শুভরাত্রি। গুড।